আচ্ছা, আমি আগে একটু শেয়ার দিয়ে নিই, তারপর কথাটা শুরু করি। প্রথমে সবাইকে জানিয়ে রাখি। চার্জে দেওয়া হয়েছিল? হ্যাঁ ভাইয়া, চার্জে দেওয়া হয়েছিল। আপনি ইয়ে করেন ভাই, সবাই একটু শেয়ার দিয়ে দেন আমাদের লাইভটা। সব লাইভ দেওয়া আছে না ভাইয়া? মুসা, প্রাইমারির বিগত সালে টপিক ভিত্তিক কোশ্চেন সলভিং ফ্রি লাইভ কম্বো ক্লাস। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার পদে পরীক্ষার ডেট দিচ্ছে। সলভিং লাইভ কি শুরু হয়ে গেছে? লাইভ কি পাওয়া যাবে? সলভিং। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। যারা জয়েন করেছেন আর একটু আমরা ওয়েট করব সবার জয়েন করার জন্য। আর যারা রেকর্ডেড দেখবেন পরবর্তীতে তাদেরকে একটু বলে রাখি যে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার কি এর প্রতিদিনের আয়োজন। আজকে হচ্ছে ডে 5, অর্থাৎ আমরা প্রাইমারিতে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো টপিক ভিত্তিক একদম ব্যাখ্যা সহ সলভ করছি এবং সাথে সাথে কোশ্চেনও অ্যানালাইসিস করার চেষ্টা করছি একই সাথে কী ধরনের কোশ্চেনগুলো প্রাইমারি থেকে হয়। আমার মনে হয় আপনারা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ উপকৃত হচ্ছেন এবং আপনারা প্রচুর ভাই বোন ক্লাস করছেন। এটাই একটা মানে ভালো লাগার জায়গা যে প্রতিদিন আপনারা 350, 400 ভাই বোন, 500 ভাই বোন ক্লাস করছেন। সো আমার মনে হয় যে আপনারা সর্বোচ্চ পরিমাণ উপকৃত হবেন এই লাইভ ক্লাসটার দ্বারাই। ভাই সবাইকে একটু কেরিয়ার কি লিখে মেনশন করে দাও কমেন্ট বক্সের মধ্যে। সবাই দ্রুত জয়েন করে ফেলুন, কারণ এই লাইভ ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছেন। প্রথমেই প্রতিদিনের মতো একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের কথা ক্লিয়ার কিনা এবং আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদেরকে সুন্দর দেখা যাচ্ছে কিনা। সুন্দর না দেখা গেলে কিন্তু ক্লাস নেব না, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। একটু অসুস্থ আমাদের জুয়েল স্যার, একটু অসুস্থ, তারপরেও সুন্দর। মারুফুল স্যারও আজকে একটু অসুস্থ, একটু জ্বর জ্বর ভাব, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। নেক্সট দিন আপনাদের হচ্ছে চাহিদা মোতাবেক আপনাদের হচ্ছে মূলত অমূলত ক্লাস করব ইনশাআল্লাহ। নেক্সট দিন না? হ্যাঁ, নেক্সট দিন ইনশাআল্লাহ। আমি একটু বেশি স্পেস নিব সেদিন। ওকে, আজকে আমি স্পেস নিচ্ছি না, আমি অসুস্থতার কারণে আমি নেক্সট দিন ক্লাস করব ইনশাআল্লাহ। ওকে, কতজন জয়েন করেছে? 138। আমার এখানে কেন জানি ইয়া হচ্ছে না। 143। সবাই আচ্ছা, কে কোথা থেকে দেখছেন? প্রতিদিনের মতো আমরা যেহেতু প্রতিদিন একটু দেখার চেষ্টা করি যে কে কোথা থেকে দেখছেন, একটু দেখার চেষ্টা করব। আমি একটু কমেন্টগুলো করে নিই। প্রণালী ক্লাস, আচ্ছা ঠিক আছে। প্রথমে রূপালী আপু সালাম দিয়ে শুরু করেছেন আজকের লাইভের কমেন্ট, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হোসনেরা আপু, আদুরি আপু, আফসানা নূপুর আপু, তারপরে হচ্ছে শবনম আপু, এরপরে হচ্ছে তানজিলা আপু, রুহুল আমিন আপু, রুহুল আমিন ভাইয়া, রূপালী আপু, এরপরে হচ্ছে মহিদুল ভাইয়া, মিথিমণি আপুর কথা মনে আছে? আমরা যখন আমাদের লাইভে মনে হয় 17-18 জন ক্লাস করতো, তখন থেকে মিথিমণি আপু আমাদের সাথে আছে। আর আজকে আমাদের লাইভে আলহামদুলিল্লাহ প্রায় 200, 250, 300, 350 মানুষজন ক্লাস করে। লাভ রিয়াক্ট অ্যান্ড শেয়ার ডান। আদুরি আপু থ্যাংক ইউ সো মাচ। বলার আগে যে আপনি একদম লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছেন, শেয়ার দিয়ে দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন একটু টুকটুক করে এই লাইভটার মধ্যে সবাই একটু টাচ করেন, সবাই, তাতে করে লাইভগুলো বেশি স্প্রেড হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কেটে গেছে ব্যাপারটা কি? মন খারাপ করছেন ভাইজান? আরেকটু আসেন আমাদের দিকে, কাছে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। ভিডিওগুলো ফেসবুকে 1 মাস থাকে, এরপর ডিলিট হয়ে যায়। ফেসবুকের এই ভিডিওগুলো আপনাদের ইউটিউব পেজ দিলে ডিলিট হবে না, নিয়মিত করা যাবে। আমাদের এই ভিডিও 1 মাস পরে আর দেখে কি করবেন? এখন লাইভ করবেন, তারপরে আপনারা খাতায় নোট করে ফেলবেন, আবার 1 মাস পরে দরকার হয় আবার লাইভ নেবো। আমরা তো আছি আপনাদের সাথে, হারাই যাবো না। ভিডিও হারাইতে পারে কিন্তু আমরা মানুষগুলো হারাবো না। ওকে, সো কেরিয়ার কিতে ইনশাল্লাহ আমরা আছি, থাকবো আপনাদের সাথে। চলনবিল সিঙ্গা থেকে আমরা কিন্তু চলনবিল দেখতে যাব। হ্যাঁ, আপনার বাসায় দাওয়াত থাকলো, আপনি দাওয়াত না দিলেও আমরা দাওয়াত নিয়ে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তিনজনকেই। অভিমানী মেয়ে লিখেছেন, থ্যাংক ইউ। সৈয়দপুর থেকে নিতু আপু দেখছেন। ওকে স্যার, একটু পড়া কমিয়ে দেন প্লিজ, যাতে সবার সাথে আগাতে পারি। কোন পড়া? আচ্ছা, ডেইলি রুটিন এটাই চলবে আমাদের, 60 দিনে কিন্তু কভার করতে হবে। ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওকে, 221 জন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গাইবান্ধা থেকে, সাতক্ষীরা থেকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রুহুল আমিন ভাই চিটাগাং থেকে, জামালপুর থেকে। ভাইয়া কি খুঁজতে চাচ্ছেন? আচ্ছা, পানি।
ঢাকা থেকে সুলতান আবুল আফ দিয়েছেন। ধন্যবাদ স্যার। মূলত অমূলত একটু ঝামেলা, মূলত অমূলত আপনারা আগামী দিন অবশ্যই ক্লাস করবেন। আগামী দিন আপনাদের মূলত অমূলত সম্পর্কিত যত ঝামেলা আছে হোপফুলি সেগুলো আমাদের জুয়েল স্যার একদম ক্লিয়ার করে দেবে আগামীকালকের ক্লাসে। ওকে, সব ক্লিয়ার। ওকে, কোন মানে বিগত সালের প্রশ্ন তারপরে আমরা আলোচনা করব, কিন্তু আগে পুরো ডিটেইলস কনসেপ্ট দিব তারপরে আচ্ছা ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসগুলো সাজিয়ে লিংক সহ প্রতিদিন পোস্ট দিলে ভালো হয়। আপনাকে আমি মডারেটর বা অ্যাডমিন দিয়ে দেবো, আপনি একটু এই কাজটা একটু করে দেবেন ভাই, আমাদেরকে একটু নক দিয়েন, কারণ আসলে সব সময় এত বেশি সুবিধা হয় না। আর হচ্ছে আমরা এমনিতেই এই ফ্রি জিনিসটা চালানোর জন্য অনেক এফোর্ট দিচ্ছি, সো মানে যতটুকু পারছি আমরা করছি। ওকে, এখন একটু বলে রাখি, প্রায় 250 ভাই বোন যুক্ত হয়েছেন। বলে রাখি আমরা কিন্তু আমাদের কেরিয়ার কি এর যে ক্লাসটা হবে রিভিশন ব্যাচ, যেখানে আসলে বেসিক থেকেও পড়াবো, কিন্তু আমরা রিভিশন বলছি কারণ এখানে রিভিশন টেকনিক সহ বলে দেবো আমরা, যেহেতু আপনারা একটু একটু করে প্রিপারেশন নিয়ে রেখেছেন। এটার ক্লাস শুরু হবে আগামী 14 তারিখ থেকে। এটা 999 টাকার একটা কোর্স, যেখানে আমরা 3টা বইয়ের হার্ড কপি দেবো। কেরিয়ার কি এর ডিজাইন করে স্পেশালি প্রাইমারির জন্য, আপনাদের অন্য কিছু পড়তে হবে না। এর পাশাপাশি যেটা হচ্ছে নিয়ম সেটা হচ্ছে আমরা এই যে 999 টাকার ভাই একটু 999 টাকার এই কোর্সটাতে একটা জব সলিউশনের পিডিএফ ফ্রি দেবো, যেটা 950 টাকা দাম, এবং প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংক এবং সাজেশন, এই বইটার পিডিএফও ফ্রি দেওয়া হবে। এগুলো 999 টাকা, কিন্তু গতদিন আমরা ঘোষণা করেছিলাম আমাদের এই মানে প্ল্যাটফর্মের 50,000 সদস্য উপলক্ষে প্রতিদিন লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন, অর্থাৎ এখন যদি আপনি ভর্তি হন, তাহলে আপনার জন্য 99 টাকা বা 100 টাকা ছাড়, আপনি শুধু 900 টাকায় ভর্তি হতে পারবেন। দেখেন আপনি যে আপনাদের টিচাররা যে পাঙ্গাস মাছ খেয়ে যে মানে এতে গেছে আর পোল্ট্রি মুরগি খেয়ে গেছে, এখনো গন্ধ 20 বছরের গন্ধ আছে, স্টুডেন্টরা এখনো মনে রাখছে সেটা। না যাই হোক, আন্দোলন যুক্তিসঙ্গত অনেক ক্ষেত্রেই, বাট ফ্যাক্ট হচ্ছে যে এটাকে এখন মজার খোরাক না বানাইলেই হয়। টিচারদেরও উচিত আমাদের, যে যারা আমরা টিচার রয়েছি তারা অ্যাটলিস্ট আমরা মানে আমাদের ভাষাগুলোকে সংযত করব এবং লজিক্যাল কথা বলবো, তাহলেই হয়তোবা সব দিক থেকে লজিকগুলো আমাদের সব জায়গায় সব কথা বলতে নেই। হ্যাঁ, মানে এমন কিছু কথা মানে অবাঞ্ছিত কথা এমন জায়গা থেকে বলা উচিত না যেটা আসলে টিচার জাতির অপমান। এর চেয়ে বেশি মজার ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে অভিমানী আপু হচ্ছে লিখছেন যে 3 জন ভাইয়ারে আমাদের বাসায় দাওয়াত কালকে। আপু আপনার ডিটেইল অবশ্যই কেরিয়ার কি এর পেজে আপনি এসএমএস করেন, আমরা 3 ভাই চলে যাব। কোনো অবস্থাতেই সমস্যা নাই। স্যারের টুপি কই গেল? আচ্ছা সরি, আমি আজকে টুপিটা পরি নাই, আই এম রিয়েলি সরি। অনেকে চুল বুঝতেছিল যে ভাইয়ের চুল আছে কিনা আছে। ও হ্যাঁ, এটা অনেকে কনফিউজড হয়ে যায়। চুল আছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ফ্যাক্ট না কোনো। আচ্ছা, তাহলে যারা এই লাইভ চলাকালীন ভর্তি হবেন তারা কিন্তু এই 900 টাকার সুযোগটা পাচ্ছেন। এই যে অলরেডি 5 জন মনে হয় ভর্তি হয়ে গেল, মেসেজ আসছে, অনেকে অপেক্ষা করে থাকে ভাইয়াদের লাইভ কখন শুরু হবে, তখন আমরা ভর্তি হব। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব আমাদের প্রতিদিনের মতো। একটু জাস্ট শেষ অবস্থায় একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে মানে লাইভটাকে শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। লাইভটাকে শেয়ার করে এখন আপনাদেরকে যেটা বলছিল যে মারুফ স্যার কথা দিয়েছিলেন যে আমি ভয়েসের এমন একটা ক্লাস নেব যেটার পর থেকে একদম চুটকির মধ্যে আপনারা ভয়েস শিখে যাবেন। এই ক্লাসটা আজকে হবে, অর্থাৎ ভয়েসের ক্লাস। ভাইয়ার হচ্ছে সবচেয়ে ক্রাশ ক্লাস হচ্ছে আমার হচ্ছে ভয়েস, মানে আমার ক্রাশ, মানে এটার উপর ক্রাশ খাইছি আমি ভাইয়ার। হ্যাঁ ঠিক আছে, আমি যখন সেই ছোটবেলায় পড়েছিলাম তখন আসলে মানে এটা এত বেশি ভালো লাগতো মানে বলার বাইরে, মানে জাস্ট মানে কয়েকটা কনসেপ্ট বুঝলেই মানে আমি নিজেও কিন্তু ভাইয়ার ওই ক্লাসটা নিতে পারবো। সত্যি কথা, আমি সিরিয়াস, আমি নিজে নিতে পারবো। হতে পারে ভাইয়া এরকমই আসলে, হ্যাঁ আমি নিতে পারবো। তো মানে 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 ভাইয়ার কাছাকাছি যাবে না, কিন্তু মানে বুঝাই দিতে পারবো আমি। সিরিয়াস। তাহলে চলেন আমরা আর দেরি না করে, স্যার অনেকক্ষণ থেকে কষ্ট করে দাঁড়ায় আছে, একটু অসুস্থ স্যার আজকে, সো আমরা স্যারের কাছে চলে যাই। আন্দোলন অবশ্যই যুক্ত কিছু শিক্ষক এটাকে হাস্যকর বানিয়ে ফেলছে। এক্স্যাক্টলি আমি তাই বললাম এবং আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ওকে গাইবান্ধা সদরে। আচ্ছা আপু, আমাদের ডিটেইল পেলে চলে যাব। আপু বলছেন যে আগে ইংলিশ ক্লাস চাই, অবশ্যই ইংলিশ ক্লাস, এখন ইংলিশ ক্লাস দিয়ে শুরু হবে। আপনাদের অবশ্যই রিকোয়েস্টে সবার আগে শুরু হচ্ছে ইংলিশ ক্লাস। আর যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত পেজে এসএমএস দেন। এই যে ক্যারিয়ার কি পেজ, এরপর কি বাংলা না সাধারণ? হ্যাঁ এরপর বাংলা, এরপরে বাংলা। ওকে, আমার একটা কমেন্ট করে না, রানী খাতুন দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সূচক কি বলে মূলদমূলদ। রানী খাতুন আপু সরি আপনার কমেন্ট পড়লাম, আপনার জন্য বিগ শাউট আউট। ওকে তাহলে আমরা শুরু করি, চলেন। একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন। হ্যাঁ একটু ভাই আমি ঠিক করে দিচ্ছি। আর আপনারা এই যে চলাকালীন সবাই যারা কেরিয়ার কিকে এখনো ফলো দেননি তারা একটু ফলো দিয়ে দেন, কারণ এই পেজেই অথেন্টিক পেজ, যেখানে আমরা একদম ফ্রিতে অনেক সার্ভিস প্রোভাইড করছি, পাশাপাশি পেইড বেস তো আমাদের আছেই। সো আপনারা যেটা ইচ্ছা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবেন। আর কেরিয়ার কি যে ফেসবুক পেজটা আছে, কেরিয়ার কিতে সবাই মেসেজ দেন যারা ভর্তি হতে চান। মাত্র 900 টাকা, 100 টাকা ছাড়। ভাইয়া লাইভ কি আটকায় গেছে কোনো কারণে? চলতেছে। আচ্ছা আমার এখানে কেন জানি আটকায় গেছে।
ওকে, আমরা আজকে ভয়েস চেঞ্জ শুরু করব ভাইয়া, দিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ হোপফুলি আপনারা খুব চমৎকারভাবে করতে পারবেন। সবাই থাকেন, এরপর আমার ক্লাস হবে, কেউ কিন্তু যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না। হ্যাঁ, সমস্যা নাই, আপনার ক্লাস কেউ বাদ ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখেন। 300 প্লাস ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, আমরা চাই এটা 400 উঠে যাক। সবাই শেয়ার দিয়ে দেন, কারণ আজকে খুব চমৎকার টপিক। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ক্লাস আপনাদের ভালো লাগবে, একদম গ্যারান্টি। ভাইয়ার এই ক্লাস সব ক্লাসই জোস, কিন্তু ভয়েস চেঞ্জের মতো হয় না, একদম জোস। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে জুয়েল স্যার মানে ভয়েস ক্লাসের প্রশংসা করে গেল, দীপ্ত স্যার প্রশংসা করতেছে, কিন্তু আমি ঠিক জানি না কতটুকু পারবো, মানে বেশ ভালো রকমেরই অসুস্থ আমি একটু। আচ্ছা, তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। আচ্ছা, আজকে আপনাদের খুব বেশি যে মানে কমেন্ট পড়তে পারবো বা ইয়ে করতে পারবো তা না, বরং আপনারা একটু ফোকাস করেন, আমি যেন আপনাদের ভয়েসের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। আচ্ছা, ভয়েস চেঞ্জ। আচ্ছা, খুবই একটা কমন বাক্য দিয়ে শুরু করি। যেমন আমরা ভয়েস চেঞ্জ শুরু করি কি দিয়ে? আই, আচ্ছা এটা মনে হয় একটু ঝাপসা হবে, ব্ল্যাক নাকি এটা নেব? এটা, হ্যাঁ এটা ভালোই লাগতেছে। আই ইট রাইস, মানে একটা জাতীয় বাক্য দিয়ে শুরু করলাম ভয়েস চেঞ্জের। আমরা খালি দেখতে চাচ্ছি যে আসলে ভয়েস চেঞ্জে কোন কোন জায়গাগুলো চেঞ্জ হয়। আচ্ছা, রাইসটাকে সাবজেক্ট করলাম, তারপরে সাবজেক্টের পরে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব ইজ দিলাম, মূল ভাবটা পাস্ট পার্টিসিপল করলাম, আর সাবজেক্টকে অবজেক্ট করলাম, তার আগে বাই দিলাম। তো এই যে অবজেক্টকে সাবজেক্ট করা, সাবজেক্টকে বাই প্লাস অবজেক্ট করা, এই দুইটা সহজ কাজ। এই দুইটা আসলে এমসিকিউ সলভ করার সময় তেমন কোনো মানে ব্যাপার না। এমসিকিউ সলভ করার সময় এই দুইটা নিয়ে অত মাথা ব্যথা না করলেও হবে, ওগুলো আমাদের এমনি ঠিক করাই থাকবে। আসলে আমাদের মেইন জায়গা হচ্ছে এটা, এই যে ইজ ইটেন, এটা। তার মধ্যে মূল ভাবটা যে পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু ফিক্সড, তাহলে এটাও অত মানে গুরুত্বপূর্ণ জায়গা না। এই একটা জায়গা, এখানে কিভাবে ইজ আসলো, কখন এখানে অজ আসে, তার মানে ভয়েস চেঞ্জের অক্সিলারি ভার্বের ব্যবহারটা হচ্ছে মেইন। আমি আবারও বলতেছি, কেউ যদি ভয়েস চেঞ্জের সাহায্যকারী ভার্বের ব্যবহারটা ভালোভাবে শিখতে পারে, তাহলে তার ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তা আসেন আমরা তাহলে একটু দেখে নিই। আচ্ছা, কিছু বেসিক কথা একটু শুনে নিই সবাই। অ্যাক্টিভ কি? যে বাক্যে সাবজেক্ট কাজ করে তার নাম অ্যাক্টিভ। যে বাক্যের সাবজেক্ট কাজ করে তার নাম অ্যাক্টিভ। যেমন উই ইট রাইস। প্যাসিভ কি? যে বাক্যের সাবজেক্ট কাজ করে না। যেমন এই যে রাইস, এই বাক্যের দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে রাইস, রাইস তো খায় না, তাহলে এটা প্যাসিভ, রাইস ইজ ইটেন বাই আস। আচ্ছা, প্যাসিভ বাক্য চেনার উপায়। প্যাসিভ বাক্য কিভাবে চিনবেন? যদি প্রশ্ন আসে নিচের কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, তাহলে এই লাইনটা মনে রাখবেন। সাধারণত বি ভার্বগুলোর পরে মূল ভাবের সাথে আইএনজি হয়, এগুলো অ্যাক্টিভ গঠন। বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে ওইটা অ্যাক্টিভ গঠন। কিন্তু বি ভার্বের পরে যদি আইএনজি না থেকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তবে তা প্যাসিভ বাক্য। যেমন ধরেন এই বাক্যে এই যে দেখেন ইজ এর পরে আইএনজি নাই, কি আছে? পাস্ট পার্টিসিপল, তাহলে এটা প্যাসিভ বাক্য। তাহলে প্যাসিভের গঠনটা তাহলে কেমন? এই যে 8টা বিভাগ ছোটস্থ রাখবেন। বি, এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন, বিং, এই 8টা বিভাগ দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ছোটস্থ করে রাখবেন। মানে ভয়েস চেঞ্জ প্যাসিভ বাক্য কিন্তু বিভাগ কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট। তাহলে 8টা বিভাগ একদম ঝরঝরে থাকবে। বি, এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন, বিং, বি, এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন, বিং, এই 8টা বিভাগের যে কোনো একটার পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, যেটাকে আমরা সংক্ষেপে বলি V3, এই 8টা বিভাগের পরে যদি এই V3 ফর্মটা থাকে, তার নাম প্যাসিভ। ওকে, তাহলে একটু ব্যাখ্যাগুলো দেখেন। বি মানে হলো বেস ফর্ম, অ্যামিজারের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অজওয়ার হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি অজওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে এগুলোর নামগুলো আমরা শিখে নিলাম। বিকে বলা হয় বেস ফর্ম, যেহেতু বি থেকে বাকিদের উৎপত্তি।
অ্যামিজারকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ারকে বলা হয় পাস্ট ফর্ম, বিন হলো পাস্ট পার্টিসিপল, আর বিইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখন নোটটা দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে উপরের তালিকার যে কোনো একটি বিভাগ বেশি ব্যবহার করতে হয়। সহজ করে বলি, এই যে বিভাগগুলো দেখতেছেন, প্যাসিভ করতে গেলে এই বিভাগগুলোর মধ্যে যে কোনো একটা লাগবেই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে একটা বিভাগ বেশি ব্যবহার করতে হয়। আবার বলতেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে একটা বিভাগ বেশি ব্যবহার করতে হয়। এই যে লিস্টের বিভাগ, তার মানে প্যাসিভ বাক্যে বিভাগ লাগবে। আসেন আমরা এটা সুন্দর করে আপনাদের দেখাই দিই। আচ্ছা দাঁড়ান, তাহলে আগেই প্র্যাকটিস না, আমি আরেকটা কথা শুধু ক্লিয়ার করে আসি আপনাদের। অ্যাক্টিভ প্যাসিভের সাহায্যকারী ভার্ব কেমন হবে একটু সবাই খেয়াল করেন। অ্যাক্টিভ প্যাসিভের সাহায্যকারী ভার্বের নমুনা হলো, আচ্ছা আমি একটু বড় স্লাইডে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা। আমাকে 5 মিনিট সময় দেন, তারপর দেখবেন যে ভয়েসে মজা। 5টা মিনিট সময় দেন। আচ্ছা, এই সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এগুলা মূল ভাব পিপি হবে, এগুলো বাদ দেন। মেইন জায়গা হলো সাহায্যকারী ভাব। সাহায্যকারী ভাবে ব্যবহারটা খেয়াল করেন। অ্যাক্টিভ আর আমি একদিকে লিখলাম প্যাসিভ। ওকে, ধরেন অ্যাক্টিভে সাহায্যকারী ভাব আছে 0 মানে 9, কিন্তু প্যাসিভে 1 আসবে, একটা আসবে। মনে করেন অ্যাক্টিভে সাহায্যকারী ভাব আছে 1, তাহলে প্যাসিভে আসবে 1 + 1 মানে একটা বাড়বে, ওই 1 আগে আসবে, তারপর একটা বাড়বে। যদি 2 থাকে তাহলে হবে 2 + 1, এভাবে যদি 3 থাকে তাহলে হবে 3 + 1। আচ্ছা, মজা করে মনে রাখবেন, যদি এরকম 100 থাকে তাহলে হবে 100 + 1। 100 থাকে না কিন্তু, এটা ফান, মানে এটা নিয়ম। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা করে সাহায্যকারী ভাব বেশি হয়। এই যে আমি 1 গুলো বেশি বেশি লিখলাম, এগুলো হলো সব বিভাগ, এগুলো হচ্ছে সব বিভাগ। তাহলে আমরা এক কথায় বলবো, অ্যাক্টিভ অপেক্ষা প্যাসিভে সাহায্যকারী ভার্ব হিসেবে একটা করে বিভাগ বেশি ব্যবহার করতে হয়। আবার বলতেছি, অ্যাক্টিভ অপেক্ষা প্যাসিভে সাহায্যকারী ভার্ব হিসেবে একটা বিভাগ বেশি ব্যবহার করতে হয়। এখন এই বিভাগ ব্যবহারের নিয়মটা কি? আমি যে একটা বিভাগ বেশি ব্যবহার করব, এই বিভাগ ব্যবহারের নিয়মটা শিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আসেন আমরা এখন এই অতিরিক্ত বিভাগ ব্যবহারের নিয়মটা শিখে নিব, যে কি নিয়মে আমরা বিভাগ শিখবো। আমরা যে বিভাগটা বাড়াবো, এটা নিয়মটা কি? আচ্ছা, 5টা সূত্র মুখস্থ রাখবেন। আচ্ছা, অ্যাক্টিভের মূল ভাব দেখে দেখে বিভাগ বাড়াবেন। অ্যাক্টিভের মূল ভাব, আচ্ছা অ্যাক্টিভের মূল ভাব একটা ঘর করলাম, আর একটা ঘর করলাম অতিরিক্ত বিভাগ। অতিরিক্ত বিভাগটা কি হবে? অতিরিক্ত বিভাগ। আচ্ছা আচ্ছা, 5টা সূত্র, মাত্র 5টা সূত্র। অ্যাক্টিভের মূল ভাব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকতে পারে অ্যাক্টিভের মূল ভাব, তাহলে আপনার অতিরিক্ত বিভাগ হবে হচ্ছে am, is, are। তার মানে অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আপনি খুঁজবেন am, is, are, তারপরে মূল ভাবের পিপি তো লাগবেই। নাম্বার 2, যদি অ্যাক্টিভের মূল ভাব পাস্ট ফর্মে থাকে, তাহলে আপনি খুঁজবেন was, were, দেন পিপি। আচ্ছা, 3 নাম্বার, অ্যাক্টিভের মূল ভাব যদি V3 থাকে, শর্টকাট লিখলাম, পাস্ট পার্টিসিপল অত বড় লেখার টাইম নেই, V3 থাকে, তাহলে আমাদের বি ভার্বের V3 কিন্তু বিন। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে বি ভার্বেরও প্রেজেন্ট ফর্ম আসবে, am, is, are। পাস্ট ফর্ম থাকলে বি ভার্বের পাস্ট ফর্ম আসবে, was, were। V3 যদি থাকে তাহলে আসবে বিন। 4 নম্বর পয়েন্ট, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, অ্যাক্টিভ বাক্যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আপনাকে আনতে হবে বিং। যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আনতে হবে বিং। আচ্ছা, লাস্ট পয়েন্ট, যদি বেস ফর্মে থাকে, অ্যাক্টিভের মূল ভাব যদি বেস ফর্মে থাকে। আচ্ছা, বেস ফর্ম কোথায় কোথায় থাকে আপনারা ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো। যেমন ধরেন মোডালের পরে বেস ফর্ম থাকে, তাহলে মোডাল যুক্ত বাক্যকে প্যাসিভ করতে গেলে এই যে আমাদের বেস ফর্ম থাকলে আনতে হবে কি? বি। আচ্ছা, এই 5টা সূত্র ঝরঝরা রাখবেন। অ্যাক্টিভের মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে আনতে হবে am, is, are। অ্যাক্টিভের মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে আনতে হবে am, is, are।
আচ্ছা, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আনতে হবে ওয়াজ ওয়্যার। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আনতে হবে কি? ওয়াজ ওয়্যার। যদি অ্যাক্টিভের মূল ভাব V3 থাকে তাহলে আনতে হবে বিন। আচ্ছা শোনেন, এমসিকিউ সলভ করা কিন্তু একটা আর্ট। এমসিকিউ কিন্তু আপনার ওই যে একদম ধরেন যে অবজেক্টকে সাবজেক্ট করো, সাবজেক্টকে বাই প্লাস অবজেক্ট করো, এত কিছু দেখে কিন্তু এমসিকিউ সলভ না। এমসিকিউ সলভ হবে 5 সেকেন্ডে, মাত্র 5 সেকেন্ডে কিন্তু এমসিকিউ সলভ হয়ে যাবে। এই যে এই মেইন 5টা পয়েন্ট দিয়ে আপনি করতে পারবেন। প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার খুঁজবেন। পাস্ট ফর্ম থাকলে অ্যাক্টিভের মূল ভাব, আবার ভালো করে বোঝেন, অ্যাক্টিভের মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যামিজার খুঁজবেন, পাস্ট ফর্মে থাকলে খুঁজবেন ওয়াজ ওয়্যার, V3 তে থাকলে খুঁজবেন বিন। আচ্ছা, আইএনজি থাকলে আপনার লাগবে হচ্ছে বিং। আর যদি অ্যাক্টিভের মূল ভাব বেস ফর্মে থাকে তাহলে আপনার লাগবে হচ্ছে বি। এখন আপনাদের মধ্যে যদি কেউ এই ফর্মগুলো না চেনেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, V3, আইএনজি, বেস ফর্ম, এগুলো যদি না চেনেন তাহলে তো কিছু করার থাকে না। মানে এগুলো তো একদম ছোটদের জিনিস। হ্যাঁ, যে আমি একটা বাক্যের প্রেজেন্ট ফর্ম চিনবো, পাস্ট ফর্ম চিনবো, V3টা চিনবো, আইএনজি, বেস ফর্ম, এগুলো চিনবো। আচ্ছা, তাহলে এই 5টা সূত্র ছোটস্থ করে ফেলবেন। প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা বের করবো অ্যামিজার। আচ্ছা, পাস্ট ফর্ম থাকলে আমরা খুঁজবো ওয়াজ ওয়্যার, V3 থাকলে হবে বিন, আইএনজি থাকলে হবে বিং, বেস ফর্ম থাকলে হবে বি। আচ্ছা, এই হলো আমাদের ভয়েসের মূল কথা। এবার আসেন আমরা সলভ করব। প্রথম বাক্য, হি ইজ নোন টু মি, এটা কেমন এক্সাম্পল, মানে এটা কেমন বাক্য? আচ্ছা, আমি বলছিলাম বি ভার্বের পরে, হ্যাঁ, বি ভার্বের পরে সাধারণত আইএনজি বসে অ্যাক্টিভ বাক্যে। বি ভার্বের পরে যখন V3 পাবেন, এই যে দেখেন ইজ একটা বি ভার্ব, বি ভার্বের পরে যখন V3 পাবেন ওইটার নাম প্যাসিভ বাক্য। তাহলে 1 নম্বর উত্তর হয়ে গেল। বি ভার্বের পরে যদি V3 থাকে তার নাম প্যাসিভ। তাহলে ইজ নন, তাহলে এটা প্যাসিভ বাক্য। তাহলে যারা বাই দেখে প্যাসিভ চেনেন, সব বাক্যে কিন্তু বাই থাকে না। তাহলে আমরা এই যে দেখেন, আমরা মেইনলি মনে রাখবো বি ভার্ব প্লাস V3, বি ভার্বের পরে V3, তার নাম প্যাসিভ বাক্য। এখানে বলছে সিলেক্ট দ্য অ্যাক্টিভ স্ট্রাকচার। ওকে, এখানে দেখেন বিন একটা বি ভার্ব, এরপরে একটা V3 আছে, এটা প্যাসিভ, তাহলে এটা অ্যাক্টিভ না, বাদ। দ্য ডোর শুড বি, দেখেন এই যে বি ভার্ব, তারপরে আইএনজি নাই, V3 আছে, তাহলে এটাও অ্যাক্টিভ না। এখানে হ্যাভ আর লস্ট, বি ভার্ব নাই, তাহলে এটাই অ্যাক্টিভ বাক্য। আর এখানে দেখেন এই যে ওয়াজ একটা বি ভার্ব, তারপরে আইএনজি নাই, পিপি আছে, ওটাও কিন্তু প্যাসিভ। তাহলে এখানে দেখেন বি ভার্ব নাই, বি ভার্ব ছাড়া প্যাসিভ হবে না। ওকে, রাইস সেলস চিপ, এটা কেমন বাক্য? আচ্ছা, রাইস সেলস চিপ। আচ্ছা, তাহলে এটা দেখেন অ্যাক্টিভে আছে, এটা অ্যাক্টিভ ভয়েস। তারপরে আসেন দ্য সেন্টেন্স দিস স্কুল ওয়াজ বিল্ট ইন 1971, ওয়াজ বিল্ট, এটা কেমন বাক্য? ওয়াজ একটা বি ভার্ব, তারপরে আছে V3, তাহলে এটা প্যাসিভ বাক্য। ওকে, তাহলে আমাদের এই স্লাইডে খালি একটু অ্যাক্টিভ প্যাসিভ চেনার প্রশ্নগুলো ছিল। এবার আসেন পরিবর্তনের দিকে যাব। আচ্ছা, পরিবর্তনের দিকে যাওয়ার আগে দেখেন আমি যেগুলো লিখে দিয়েছিলাম আরেকবার দেখে নেন। অ্যাক্টিভে যদি সাহায্যকারী ভাব হয় 0, প্যাসিভে আসবে কত? 1। অ্যাক্টিভে 1 থাকলে প্যাসিভে 1 + 1, 2 থাকলে 2 + 1, 3 থাকলে 3 + 1। আচ্ছা, এই যে দেখেন 100 থাকলে, এটা আমি লিখে দিছি ফান, এটা মজা, 100 থাকলে 100 + 1, তার মানে একটা করে বেশি। তাহলে দেখেন, অর্থাৎ অ্যাক্টিভ অপেক্ষা প্যাসিভে একটি করে সাহায্যকারী ভার্ব বেশি ব্যবহার করতে হয়, আর এই অতিরিক্ত সাহায্যকারী ভার্বটি হলো বি ভার্ব। আচ্ছা, তাহলে আমি এক কথায় কি বলতে পারি? অ্যাক্টিভ অপেক্ষা প্যাসিভে একটা করে বি ভার্ব বেশি ব্যবহার করতে হয়। আমি যেটা লিখে দিয়েছিলাম আরো স্পষ্ট করে দেখেন, অতিরিক্ত বি ভার্ব ব্যবহারের নিয়ম। অ্যাক্টিভের মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যামিজার, পাস্ট ফর্মে থাকলে ওয়াজ ওয়্যার, যদি অ্যাক্টিভের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে তাহলে হবে বিন, যদি আইএনজি থাকে তাহলে হবে বিং, আর যদি এটা বেস ফর্মে থাকে তাহলে হবে বি। আচ্ছা, এই 5টা লাইন মুখস্থ রাখতে পারবেন আশা করি। আর বাকি যেগুলো কথা এগুলো আমরা জানি সবাই। অ্যাক্টিভ প্যাসিভে অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে বাই প্লাস অবজেক্ট, এগুলো নিয়ে আর কথা না বলি। তাহলে আসেন আমরা এখন ভয়েস চেঞ্জে যাই। দেখেন ভয়েস চেঞ্জ খুবই মজার একটা জিনিস। আচ্ছা, এখানে এই যে অ্যাক্টিভে কেমন থাকে, এই যে অ্যাক্টিভে যদি আপনার প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার, পিপি লাগে, এগুলো আপনাদের এখন লাগবে না, এগুলো ডিটেল আর কি, এত ডিটেলে আমরা না যাই। আসেন
আমাদের একদম ফোকাস থাকবে মূল ভাবের দিকে। অল হিজ পিপলস লাইক হিম, লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর পিপি, তাহলে অ্যাম ইজ আর এর পরে লাইকড আসবে। আমরা দেখবো যে অ্যাম ইজ আর এর পরে পিপি লাইকড কয়বার আছে, এখানে ইজ লাইকড আছে, আচ্ছা এটা হইতে পারে। এখানে ইজ এর পরে লাইকড নাই, এটা হবে না। এখানে ওয়াজ লাইকড হবে না, এখানে ইজ এর পরে বিইং চলে আসছে, এটাও হবে না। তাহলে উত্তর হচ্ছে এ। এই যে দেখেন প্রেজেন্ট ফর্মের জন্য ইজ তারপরে পিপি, বি ভার্ব প্লাস পিপি। এ রেস ওয়াজ রান বাই হিম, আচ্ছা এ রেস ওয়াজ রান বাই হিম, এটাকে মানে অ্যাক্টিভ করতে হবে। ওকে, এই এ রেস ওয়াজ রান বাই হিম এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার সময় মানে আপনি যে নিয়মগুলো শিখলেন একটু উল্টায় দিতে হবে। তো যাই হোক, এই পিপির সামনের বি ভার্বটা আছে, এটা আমি একটা আপনাদের অন্য ট্রিক্সে শিখাই দিই, কারণ আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভালো করে শিখতে হয়, তারপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আপাতত দেখেন এখানে আপনি যদি এখানে দেখবেন যে এই যে আমার বি ভার্বটা কোন ফর্ম, পাস্ট, তাহলে আমার অ্যাক্টিভের মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে। আমরা দেখবো যে আমার এই বাক্যগুলোর মধ্যে পাস্ট ফর্ম কোথায় আছে। দেখেন এই বাক্যে পাস্ট ফর্ম নাই, হবে না। এই বাক্যে পাস্ট ফর্ম নাই, এই যে এই বাক্যে পাস্ট ফর্ম আছে। তার মানে খালি এই যে পাস্ট ফর্ম ওয়াজ দেখে বুঝতে পারবেন যে এই ওয়াজ দেখে বুঝতে পারবেন যে মূল ভার্বটা পাস্ট ফর্মে হবে। আমি যে বলছিলাম যে এই অ্যাক্টিভের মূল ভাব দেখে প্যাসিভের বিভাব দিতে হয়। এখন উল্টা করে বলেন, প্যাসিভের বিভাব দেখে অ্যাক্টিভের মূল ভাব দিতে হয়। তো প্যাসিভের বিভাবটা এখানে কি, ওয়াজ, তাহলে আমার মূল ভাবে পাস্ট ফর্ম লাগবে, তাহলে এটা হবে উত্তর। আচ্ছা তারপরটা আসেন, এ সং ওয়াজ সাং বাই রূপা। আচ্ছা বলেন এখানে বিভাবটা কোন ফর্ম, পাস্ট, তাহলে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমার মূল ভাবটা পাস্ট ফর্মে লাগবে। তো সিং এর পাস্ট ফর্ম কি, স্যাং। দেখেন সবগুলোর মধ্যে দেখেন স্যাং একবার আছে, এটাই হবে উত্তর। পরের স্লাইডে আসেন, আচ্ছা এগুলো কিন্তু সব বিভিন্ন সালের পরীক্ষায় আসছে, আপনারা এগুলো পারলেই হবে। খেয়াল করেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। আচ্ছা ফেভার্স, আচ্ছা ফেভার্স হচ্ছে কি, ফেভার্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা তাহলে আমার অ্যাম ইজ আর পিপি লাগবে, তাহলে অ্যাম ইজ আর পিপি, আসেন আমরা অ্যাম ইজ আর পিপি খুঁজি। তাহলে ইজ ফেভার্ড একটা পাইলাম, ওয়াজ ফেভার্ড হবে না, ওয়ার পাস্ট ফর্ম হবে না, একটা পাইলাম আর ফেভার্ড। আচ্ছা এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। এখন সাবজেক্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে যে ইজ ফেভার্ড হবে না আর ফেভার্ড হবে। তো এটা দেখেন, এটা কিন্তু ভয়েসের নিয়ম জানার পরও একজন নাও পারতে পারে। কিভাবে, দা ব্রেভ যে প্লুরাল, এটা যদি একজন না জানে সে কিন্তু চাইলে কিন্তু এ নাম্বার দাগায় ফেলতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর আসলে দা ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। 9 নম্বরে আসে, মুক্তি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা আমার অ্যাক্টিভে আইএনজি আছে, তাহলে আমি খুঁজবো প্যাসিভে বিইং কয়বার আছে। প্যাসিভে বিইং লাগবে, দেখেন প্যাসিভে আইএনজি থাকলে কিন্তু অ্যাক্টিভে আইএনজি থাকলে বিইং লাগে। এই যে একবার, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এটাই উত্তর। এই যে আইএনজি থাকলে বিইং ছাড়া হবে না, দেখেন বিইং একবার আছে, এটাই উত্তর। এবার আসেন, লেট হার সিং এ সং। আচ্ছা এটাকে প্যাসিভ করতে বলছে। আচ্ছা ইম্পারেটিভ বাক্য প্যাসিভ করার সময় লেট দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ বাক্যের গঠনটা একটু আমরা অনেকে জানি, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস পিপি। ওকে, তাহলে আমরা খুঁজবো বি প্লাস পিপি খুঁজবো। তাহলে বি আর সিং এর পিপি কি বলেন, সাং। মানে ইম্পারেটিভ বাক্যে কিন্তু বি লাগে একটা, এটা মনে হয় আমরা সবাই জানি কম বেশি। তাহলে বি সাং, দেখেন একবারই আছে বি সাং, আর দেখেন বি সাং নাই। এই যে বি স্যাং এগুলো নাই, দেখেন বি সাং কিন্তু একবারই আছে। তাহলে দেখেন মানে মূল যেটা নিয়ম, অ্যাক্টিভের মূল ভাবটা দেখে প্যাসিভের বিভাবটা সিলেক্ট করা, এটাই হলো আমাদের মূল টেকনিক। তারপরে আসেন পরের ইয়াতে যাচ্ছি আমরা, লেট মি রাইট এ লেটার। তাহলে এই যে দেখেন ইম্পারেটিভ বাক্যে মূল ভার্বের আগে একটা বি লাগে, তারপরে পিপি লাগে, তাহলে আমার লাগবে হচ্ছে বি রিটেন। আচ্ছা আমরা এখন দেখবো বি রিটেন কয়বার আছে। এখানে বি রাইট নাই, হবে না। এখানে বি রিটেন নাই, হবে না। এখানে বি রিটেন আছে, এটাই উত্তর, এখানে কিন্তু নাই। তারপরে আসেন, ইজ হি ইটিং ফ্রুট। যদিও এটা ইন্টারোগেটিভ বাক্য, আপনি ইন্টারোগেটিভ বাক্য নিয়ে টেনশন করিয়েন না। ইন্টারোগেটিভ বাক্য হোক আর কি হয় হোক, আইএনজি থাকলে বিইং লাগবেই। আমরা দেখবো বিইং কয়বার আছে। এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং আছে, এই বাক্যে নাই, তাহলে এটা উত্তর হবে বি। 13 নাম্বার, হু ইজ কলিং মি। যদিও ইন্টারোগেটিভ বাক্য,
আপনারা কিন্তু অনেকে কত কি ভাবা শুরু করবেন, হু থাকলে বাই হুম, এটা সেটা মেলা কিছু। আচ্ছা, ওগুলো পরের হিসাব। আসলে এমসিকিউ প্রশ্ন কিন্তু ট্রিক্স, কৌশল। তাহলে বলেন এই বাক্যের মধ্যে একটা আইএনজি আছে। আচ্ছা, অ্যাক্টিভে যদি আইএনজি থাকে, প্যাসিভে কিন্তু বিইং লাগবেই। আমরা দেখি বিইং কয়বার আছে। এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং আছে, এটাই উত্তর। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান, এই যে আমি 13টা বাক্য করাইলাম, এইগুলো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আপনাদের কমেন্ট জানতে চাচ্ছি, আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝাইলাম বুঝতে পারছেন কিনা। আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন 13D, ভেরি গুড। আচ্ছা, তানজিনা মাহফুজ লিখেছেন অসাধারণ ক্লাস হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মিথিমণি লিখেছেন 13D, আশরাফ লিখেছেন ডি, মনির আক্তার 13D, তানিয়া আহমেদ স্বামী লিখেছেন ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ তাআলা গোলাম লিখেছেন জি স্যার। ফারিয়া রিফাত লিখেছেন বুঝছি। আলামিন হোসেন লিখেছেন ইয়েস ইয়েস ইয়েস। রেজওয়ানা আক্তার লিখেছেন বুঝেছি স্যার। রিফাত সুলতানা বুঝেছি। সাবরিনা আক্তার পারছি। নুসরাত জাহান প্রিয়া লিখেছেন খুব সুন্দরভাবে বুঝাইছেন স্যার। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট, তাহলে আপনারা একটু আপনাদের এইটা একটু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেন, যেহেতু এই ক্লাসটা ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এই যে মেইন কথাগুলো বলা হয়ে গেছে, এখন প্র্যাকটিস করতেছি। সম্ভবত আমি অসুস্থ না হলে এই কথাগুলো বারবার বলে বলে আপনাদের একদম বারবার মেইন কথাগুলো বারবার বলে বলে আপনাদের ছোট করে দিতাম, সম্ভবত ছোটস্থ হয়ে যাওয়ার কথা। অথবা যদি মেইন কথাগুলো যদি এখনো ক্যাচ না করতে পারেন কেউ, পরে আরেকবার লাইভটা দেখেন, তাহলে দেখবেন ক্যাচ করতে পারবেন। এবার আসেন 14 নাম্বার, সেলিনা ওয়াজ স্টিচিং। তাহলে আমার মূল ভাবের সাথে কি আছে? আইএনজি। আইএনজি থাকলে কি লাগবে? বিইং লাগবে। আচ্ছা, দেখি বিইং কয়বার আছে? একবার। আচ্ছা, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে নাই, এই বাক্যে একটা আছে বিইং। ওকে, তাহলে বিইং যখন দুইবার থাকবে তখন আমরা মূল ভাবটা দেখব পিপি আছে কিনা। আচ্ছা, আমরা জানি প্যাসিভে পিপি লাগে, এখানে বিইং এর পরে দেখেন পিপিটা নাই, তাহলে এই বাক্যটা হবে না। এখানে দেখেন বিইং এর পরে পিপিটা আছে, যে স্টিচড, তাহলে উত্তর হবে ডি। তার মানে আমার যদি দুইটাও অপশন থাকে তাও আমার লাভ, দুইটা অপশন কমে গেল, বাকি দুইটা অপশনের মধ্যে কিন্তু আমরা খুব সহজেই সঠিক উত্তরটা বেছে নিতে পারবো। তারপরে আসেন 15 নাম্বার, সাম চিলড্রেন আর হেল্পিং দ্য উন্ডেড ম্যান। আইএনজি, তাহলে আমরা বিইং খুঁজবো, দেখি বিইং কয়বার আছে। আচ্ছা, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং নাই, এই যে একবার বিইং আছে, তাহলে এটাই উত্তর। তারপরে হচ্ছে সেইলা ওয়াজ রাইটিং এ লেটার, দেখেন এই যে আইএনজি, তাহলে আমরা বিইং খুঁজবো, দেখি কয়বার আছে। এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং আছে, দেখি আর আছে কিনা। এই বাক্যে নাই, এই বাক্যে আছে, তাহলে দুইবার পাইলে আমাদের এই দুইটা বাক্য এখন দেখতে হবে। আচ্ছা, আমরা এখন মূল ভাব দেখি। এখানে ওয়াজ বিইং এর পরে পিপি লাগবে, রিটেন, কিন্তু দেওয়া আছে রাইটিং, তাহলে এটা হবে না, তাহলে এটা উত্তর। তার মানে যদি বিইং দুইবারও থাকে তাও কিন্তু আমাদের লাভ। হ্যাঁ, দুইটার মধ্যে তখন আমরা মূল ভাব দেখেই কিন্তু উত্তর দিতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এক ভাই ফরহাদ হোসেন লিখেছেন যে আমাদের সহকারী শিক্ষক নিয়োগ কোর্সে ভর্তি হতে চান আপনি, তাহলে আপনি আমাদের পেজে, মানে আপনি এখন যে পেজে ক্লাস করতেছেন সেই পেজে একটু মেসেজ করেন। আচ্ছা, তাহলে যারা পরে জয়েন করেছেন আমাদের এখানে, তাদেরকে বলি যে আমাদের এই ক্লাস চলাকালীন যদি কেউ আমাদের এই রিভিশন ব্যাচ, যেটা মাত্র 999 টাকার যে ব্যাচটা, এই ক্লাস চলাকালীন ভর্তি হলে 99 টাকা ছাড়, মানে 900 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের এই ফ্রি ক্লাস চলাকালীন অবস্থায় কেউ ভর্তি হলে 900 টাকায় ভর্তি হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আচ্ছা, এখানে আমরা দেখেন কত কি ভাববো, হু থাকলে বাই হুম টাই হুম, কত কি ইন্টারোগেটিভ বাক্য, কঠিন টঠিন, সেগুলো পরের হিসাব ভাই, আগে মূল ভাবটা দেখে নেন। মূল ভাব এখানে V3, ব্রোকেন, হ্যাজ এর পরে V3, তাহলে আমার বিন লাগবে, বিন। আমি কিন্তু 5টা সূত্র বলছি, প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যা পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি, তারপরে আইএনজি থাকলে বিইং পিপি,
আর যদি মানে এই যে ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বিন লাগবে। আচ্ছা এই বাক্যে বিন নাই, এটা কাটা। এই বাক্যে বিন নাই, এটাও হবে না। এই বাক্যে বিন নাই, এটাও হবে না। এই বাক্যে বিন আছে, তাহলে এটা উত্তর। আর কিছু দেখা লাগবে না, মানে আপনার যদি বিন একবার থাকে তাহলে আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই। এবার আসেন হু ইজ কলিং মি, তাহলে আইএনজি পাইলাম, তাহলে বিইং খুঁজবো। এই বাক্যে বিইং নাই, এই বাক্যে বিইং আছে। আচ্ছা দেখি আর কোনো বিইং আছে নাকি, এই বাক্যে বিইং আছে। আচ্ছা তাহলে এই দুইটা বাদ, এই দুইটাতে কোনো বিইং নাই, এই দুইটা আগে বাদ দিলাম। তাহলে আমার উত্তর হয় বি না হয় সি। এখন প্রশ্নবোধক বাক্যের একটা কমন ব্যাপার আছে, সাহায্যকারী ভাব সাবজেক্টের সামনে। তো এখানে আই এর সামনে এম দেওয়া আছে, এটা রাইট। আর এখানে আই এর পরে এম দেওয়া আছে, এটা কিন্তু প্রশ্ন হয় নাই। সাহায্যকারী ভাবকে সামনে না দিলে প্রশ্ন হয় না। তাহলে এটা একটা বেসিক জিনিস, এটা আমরা আশা করি সবাই পারবো। উত্তর কোনটা? সি। 18C, বাহ চমৎকার। আচ্ছা আই নো হিম। আচ্ছা নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা প্রেজেন্ট ফর্মে এম ইজ আর পিপি লাগে। ওকে, তাহলে আমরা এম ইজ আর পিপি, এই যে এখানে হিম হলো অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট হবে হি, হির সাথে কিন্তু ইজ হয়। তাহলে আমার উত্তর হবে কিন্তু ইজ নন। এম ইজ আর পিপির মধ্যে এখানে ইজ আসবে। আচ্ছা তা আপনি এম ইজ আর পিপি খোঁজেন, যে এম ইজ আর পিপি কয়বার আছে। এটা ওয়াজ পিপি হবে না, এটা ওয়াজ পিপি হবে না। এটা দেখেন এই যে এম ইজ আর পিপি নাই, এই যে এম ইজ আর পিপির মধ্যে দেখেন এই যে ইজ নন একবার আছে, এটাই উত্তর। আচ্ছা যারা পরে জয়েন করছেন আরেকবার ঝালাই করে দেই। অ্যাক্টিভের মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে এম ইজ আর পিপি, অ্যাক্টিভের মূল ভাব পাস্ট ফর্মে থাকলে ওয়াজ আর পিপি, অ্যাক্টিভের মূল ভাব যদি ভি থ্রি বা পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে বিন পিপি, অ্যাক্টিভের মূল ভাব যদি আইএনজি থাকে তাহলে বিইং পিপি, অ্যাক্টিভের মূল ভাব যদি বেস ফর্মে থাকে তাহলে বি পিপি। আচ্ছা এই হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলাম। এখন বলতে পারেন যে ভাইয়া এগুলো তো সহজ লাগতেছে। আচ্ছা এগুলো কিন্তু আমি যেগুলো করাইলাম এগুলো সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে, সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে। দীপ্ত ভাইকে দেখেন, সবই কোনো না কোনো পরীক্ষায় আসছে। তার মানে আমি কিন্তু এখানে একটা প্রশ্ন এমন দেই নাই যেটা কোনো পরীক্ষা আসে নাই। তো আমার একটা অভিজ্ঞতা বলে যে আমি যেগুলো করাইলাম এগুলো এমনকি বিসিএস এও আসছে, এরকম প্রশ্ন আছে যে এখানে আমাদের যখন পরীক্ষায় আসে তখন কিন্তু মানে খুব কঠিন কিছু দেয় না, যে খুব প্যাশনাল এক্সেপশনাল এগুলো কিন্তু দেয় না। তো বেসিক মানে বেসিকটা জানলেই কিন্তু হয়। তো এখন ইম্পর্টেন্ট কথা হলো আপনি যখন বেসিকটা শিখে যখন ভয়েস চেঞ্জ মানে পারা শুরু করবেন তখন দুই চারটা কঠিন জিনিস কিন্তু বুঝে নেওয়া কোনো ব্যাপার না। কিন্তু যারা ভয়েস একদমই পারেন না, ওকে, যারা ভয়েস একদমই পারেন না তাদের জন্য কিন্তু এই বেসিকটা খুবই জরুরি ছিল। তাহলে আমি একবার রিভিউ করে দিচ্ছি পুরো জিনিসটা, যারা পরে জয়েন করছেন পুরো ভয়েস চেঞ্জ আমরা কি কি শিখলাম খেয়াল করেন। আচ্ছা আমরা প্রথমে শিখলাম কত বাজে এখন। আচ্ছা আমি পুরোটা একবার রিভিউ করে দিচ্ছি, আপনারা সবাই থাকেন। আমার ক্লাস শেষে বাংলা স্যার ক্লাস নেবেন। আচ্ছা বাংলা স্যার আস্তে আস্তে আমি পুরো ভয়েসটা আরেকবার আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে আমরা অনেক কিছু শিখছি, আপনারা পুরাটা একটু শেয়ার দিয়ে রাখবেন, পরে দেখবেন আবার। এই যে দেখেন অ্যাক্টিভ বাক্য কাকে বলে? যে বাক্যের সাবজেক্ট কাজ করে, যেমন উই ইট রাইস, এই আমরাই খাবো, এই জন্য এটা অ্যাক্টিভ বাক্য, উই ইট রাইস। প্যাসিভ কাকে বলে? যে বাক্যের সাবজেক্ট কাজ করে না, যেমন রাইস খাবে না, তাহলে রাইস ইজ ইটেন বাই আস, তার মানে প্যাসিভ হয়ে গেল। প্যাসিভ বাক্য চেনার উপায়, সাধারণত বি ভার্বগুলোর পরে মূল ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো অ্যাক্টিভ বাক্য। বি ভার্বের পরে যদি আইএনজি না থেকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তার নাম প্যাসিভ। অর্থাৎ বি ভার্ব 8টা বি ভার্ব আছে, এই বি ভার্বগুলোর পরে যদি আপনার ভি থ্রি থাকে তার নাম প্যাসিভ। বি ভার্বের পরে আইএনজি থাকবে না, ভি থ্রি থাকবে, তার নাম প্যাসিভ। আচ্ছা বি ভার্বগুলো কোনগুলো? এই যে বি, এম, ইজ, আর, অজ, ওয়ার, বিন, বিং, এই যে কোনো একটার পরে যদি ভি থ্রি থাকে তার নাম প্যাসিভ। আচ্ছা এখানে দেখেন ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, বি মানে বেস ফর্ম, এম ইজ আর মানে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার মানে পাস্ট ফর্ম, সরি ওয়াজ ওয়ার মানে হ্যাঁ পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল, ভুলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। বিন মানে পাস্ট পার্টিসিপল, বিইং মানে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভাব হিসেবে উপরের তালিকার যে কোনো একটা বিভাগ ব্যবহার করতে হয়। ওকে, তাহলে আমরা শিখলাম প্যাসিভ চেনার উপায়। প্রথমে প্যাসিভ কিভাবে চেনা যায়, দেখেন এই যে ইজ এর পরে ইজ একটা বি ভার্ব, বি ভার্বের পরে আইএনজি নাই, পিপি আছে, এটার নাম প্যাসিভ। দেখেন এটা প্যাসিভ বাক্য, উত্তর প্যাসিভ। তারপর দেখেন অ্যাক্টিভ স্ট্রাকচার কোনটা, দেখেন এই বাক্যে বি ভার্ব নাই, এই হ্যাভের পরে পিপি, তাহলে এটা অ্যাক্টিভ। আচ্ছা এভাবে হাইলাইট গুলো দেখেন একবার।
তাহলে আমরা প্রথমে শিখলাম অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে দেখেন আমি সাহায্যকারী ভাব ব্যবহারের নমুনা দেখাইছি। এই যে অ্যাক্টিভে যদি সাহায্যকারী ভাব হয় 0, প্যাসিভে আসবে কত 1, অ্যাক্টিভে 1 থাকলে প্যাসিভে 1 + 1, 2 থাকলে 2 + 1, 3 থাকলে 3 + 1, 100 থাকলে 100 + 1। এটা একটা মজা ছিল, 100 থাকবে না। আচ্ছা মনে করেন 100 পরে একটা বাড়াবেন কেমনে, যদি 100 থাকে 100 পরে আইএনজি থাকলে বিইং বাড়াই দিবেন, 100 পরে যদি V3 থাকে তাহলে বিন বাড়াই দিবেন, 100 পরে যদি বেস ফর্ম থাকে বি বাড়াই দিবেন। মাত্র 5টা সূত্র দিয়ে আপনি বি ভাব বাড়াইতে পারবেন। এই যে 5টা সূত্র, প্রেজেন্ট ফর্ম থাকলে বাড়বে হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম থাকলে বাড়বে হচ্ছে অজয়ার, পাস্ট পার্টিসিপল থাকলে বাড়বে হচ্ছে বিন, ভার্ব প্লাস আইএনজি মানে ইং থাকলে বাড়বে বিং, ইং থাকলে বিং। হ্যাঁ, আমরা এইভাবে ছোটদের পড়াইতাম যে ইং থাকলে বিং, আর বেস ফর্ম থাকলে বাড়বে বি। আচ্ছা এগুলো দেওয়ার পরে একটা V3 তো লাগবেই, V3টা তো মাস্ট। তাহলে এই গঠনটার নাম হচ্ছে প্যাসিভ। এবং দেখলেন তো আমি কত চমৎকার ভাবে খুব সহজ ভাবে আপনাদের সলভ করে দিলাম। তো একটু এই যে আমাদের বাংলা স্যার চলে আসছে, তো যাওয়ার আগে আমি যেহেতু অসুস্থ শরীরে ক্লাস নিলাম, আপনাদের কেমন লাগলো আমি ঠিক জানি না, আমি পুরোপুরি সুস্থ না। আচ্ছা আপনাদের একটু কেমন লাগলো একটু যদি জানাইতেন কমেন্ট করে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান, আর স্যারের জন্য দোয়া চাই, স্যার যাতে দ্রুত একদম পুরোপুরি সুস্থ হয়ে যান। স্যার একদম খুব বেশি অসুস্থ এরকম না, তবে অসুস্থ হওয়ার পথে, মানে জ্বর একটা ভাব। আচ্ছা আমাদের অনামিকা অনু লিখেছে, ভাইয়া আপনার কাছে ক্লাস করে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন পানির মতো সহজ হয়ে গেছে, ধন্যবাদ। আচ্ছা তারপরে আরাপ রহমান লিখেছেন ওকে। দিনের আলো লিখেছেন স্যার লাস্ট ডিজিট 2722 কিভাবে বুঝবো ভর্তি করেছেন কিনা। আচ্ছা আপনি ভাই ওই যে পেজে মেসেজ দিলে ওটা আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করিয়েন না। আচ্ছা তারপরে যে জন্য পাবেন ভয়েসের আরো উদাহরণ দিয়ে আরেকটা ক্লাস নিয়েন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কি ভাই আমরা এই যে প্রাথমিকভাবে নিচ্ছি, আবার আসি তো পরীক্ষার আগ পর্যন্ত, তাই না ভাই? হাজার হাজার কোশ্চেন সলভ করানো হয়। আচ্ছা তারপরে হচ্ছে রিমা তো লিখেছেন ভালো, জাকারিয়া আচ্ছা মিতু আপু লিখেছেন স্যার খুব ভালো হয়েছে ক্লাস। আচ্ছা আরেকজন আরবি আইডি আমি একটু পড়তে পারবো না। আচ্ছা অসাধারণ স্যার। আচ্ছা তারপরে মার্জিয়া আক্তার লিখেছেন ভালো, মিম আপু লিখেছেন, আচ্ছা মিম তো আবার ভাইয়াও হয়। আচ্ছা হ্যাঁ মিম আপুরা ভাইয়া এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা তারপরে আখি আপু লিখেছেন আউটস্ট্যান্ডিং ক্লাস। আচ্ছা মোটামুটি আপনারা সবাই ভালো বলেছেন, ভালো লাগলো। আমি যদিও মানে একটু কনফিউজ ছিলাম যে অসুস্থ অবস্থায় ক্লাস নিতে পারবো কিনা, মানে আপনি তো দেখলেন প্রায় আমার অনেক আপনি জ্বর চলে কথা বলতে পারলেই হয়েছে আমাদের তাতেই সবাই ক্লাস বুঝে যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন, আমাদের মেম্বার কমে যাচ্ছে, একটু ক্লাস শুরু করব এখনই, একটু সবাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, খুব 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 ভালো। তন্দি আপু থ্যাংক ইউ, ফিয়ামানিল্লাহ, অনুরাগী মেয়ে লিখেছে, স্বপ্নপুরি লিখছে যে আগে এমন বুঝলে স্কুল কলেজে লেটার মার্কস পেতাম। ভাইয়া বিশ্বাস করেন আপনি যে এখন অনলাইনে যারা টিচাররা পড়ায় স্কুল কলেজের টিচারদের চেয়ে ভালো পড়ানো না, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি, নিজেকে সবসময় আপডেট করতে হয়। এবং যে ট্রিক্স গুলাতে পড়ায় আমরা যদি গতানুগতিক না পড়ে ছোট থেকে এইভাবে শিখে আসতাম, আপনি যেভাবে ভয়েস করাইছেন সারা জীবন ইংলিশের ভয়েস ন্যারেশন এগুলো ভয় পেয়ে আসছি আমরা, কিন্তু এইভাবে যদি ছোট থেকে শেখা যেত এখন আর আমাদের এত কষ্ট হতো না। কিন্তু ও আচ্ছা মিম আপু লিখেছেন স্যার আমি মেয়ে। আচ্ছা ধন্যবাদ আপু ক্লিয়ার করার জন্য। মানে আপু দোয়া করেছেন আপনার জন্য। আর পেইড ব্যাচের ক্লাস, ওরে বাবা দেখেন কি লিখছে, দীপ্ত ভাইয়ার ক্লাস সারাদিন করতে মন আলহামদুলিল্লাহ চাই হবে না কি হবে চাই। সবাই আপনার জন্য দোয়া করছে ভাইয়া, অনেক অনেক দোয়া করছে। আচ্ছা ধন্যবাদ সবাইকে। ভর্তি হব কিভাবে, এই যে পেজে মানে লাইভটা চলছে ক্যারিয়ার গিয়ে, এই পেজের মধ্যে জাস্ট মেসেজ অপশনে গিয়ে মেসেজ দেন যে রিভিশন ব্যাচে ভর্তি হব, তাহলেই হয়ে যাবে। স্যার আমি তাহলে বিদায় নিয়ে নিই। আচ্ছা তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আমি একটু অসুস্থ শুনলেন সবাই। আপনাদের এখন বাংলা স্যার চমৎকার একটা ক্লাস নেবেন, আপনারা বাংলা এনজয় করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এরা আমাকে টুপি পরাইতে এত পছন্দ করে কেন? আবার লিখছে ইয়া আপু লিখছে যে হাসিনা আপু লিখছে যে টুপি কই। আচ্ছা ভাই নাজিদুল চার্জ শেষ হয়ে যায়, দীপ্ত ভাইয়াকে আমি অনেক আগে থেকে ফলো করি, থ্যাংক ইউ। ওকে চলেন আমরা আজকে বাংলা ক্লাসটা শুরু করি। আমরা কিন্তু কারকে চলছিলাম, হ্যাঁ কারকের অনেক প্রশ্ন এসছে। হ্যাঁ আমরা যদি দেখি যে প্রত্যেক বছরই মোটামুটি ভাবে কারক থেকে একটা দুইটা করে প্রশ্ন এসছে, কখনো কখনো 3টা প্রশ্নও চলে এসছে। সো কারক যেহেতু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে প্রাইমারির জন্য আরো বেশি। সো আমাদের কারক থেকে মোটামুটি ভাবে এটা একটা 3 স্টার টপিক, এবং কারক থেকে আপনারা কনফার্ম থাকেন যে প্রাইমারিতে অ্যাটলিস্ট 1টা থেকে 3টা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যদি আপনাদের কপাল খুব খারাপও হয়, কারক থেকে প্রশ্ন না আসলো, সেই ক্ষেত্রে একটা হবে, আর যদি কপাল ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে 3টা প্রশ্ন পর্যন্ত হবে। সবার আগে আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, আল্লাহ হাফেজ।
আগে একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাকে সুন্দর লাগছে কিনা। আমি মানে বলতাম যে আমি আজকে না আসি। আমাকে সুন্দর লাগলে তারপরে কিন্তু আমরা 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 শুরু করব। সুন্দর ক্লাস হবে, আমাকে যেদিন যত সুন্দর লাগবে তত সুন্দর ক্লাস হবে। টুপি কই? ভিলেনের টুপি। আচ্ছা সরি রে ভাই, আমি আগামী দিন শিওর টুপি পরে আসবো। আগামী দিন আমি শিওর টুপি পরে আসবো। আমাকে টুপি না পরালে আপনাদের ভালো লাগে না, আমি আগামী দিন টুপি পরে আসবো। চলেন এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে থাকেন, আমি একটু পরে ব্যাখ্যা দিয়ে শুরু করবো। এবং বলে রাখি যে যারা রেগুলার আমাদের ক্লাসগুলো করছেন, এই ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে প্রতিদিন। আপনারা দেখেছেন যে আমি গতদিনে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, ব্যাখ্যা থেকেই। যেমন প্রথম প্রশ্নটাই, আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? আসলে আকাশে কোন কারণে কোন কারকে কোন বিভক্তি। এরপরে হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি। এই দুইটা অ্যান্সার করতে থাকেন, আমি তারপরে হচ্ছে ব্যাখ্যা দেওয়া শুরু করব আপনাদেরকে। ভেরি নাইস স্যার, মাশাআল্লাহ, অনেক সুন্দর। না টুপি ছাড়া ক্লাস হবে না। আচ্ছা ঠিক আছে সুলতান আপু, টুপি পরবো। স্যার দ্বিস্বর ধ্বনি বুঝিয়ে দিতেন। গতকালকে আলোচনা করেছিলাম আমরা ধ্বনি ও বর্ণের ক্লাসে। দ্বিস্বরটাই হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর সম্পর্কিত কথা বলেছিলাম, যে যেটা উচ্চারণ করার সময় আসলে দুইটা মৌলিক স্বর উচ্চারিত হয়। ওকে, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা অনেক সুন্দর লাগছে স্যার, ও নাইস। আমার বেবির কথাটা বললাম। আচ্ছা মারুফ ভাই, টুপি বললে আরো বেশি সুন্দর লাগতো। ওকে চলেন আমরা এখন শুরু করি। নিজে প্রশংসা করতে লজ্জা লাগে, তাই আর প্রশংসা করবো না। আপনারা মানে কমেন্ট করেন, আমি দেখেই শান্তি পাই। আকাশে চাঁদ উঠেছে, অনেকেই শুরু করেছেন অ্যান্সার দেয়া, লিখেছেন হচ্ছে একের গ। ওকে ওকে চলেন তাহলে আমরা একটু দেখি। আকাশে চাঁদ উঠেছে, গতদিনে আমরা অধিকরণ কারকের একটা রুলস পড়েছিলাম, যেটা কিনা ইংলিশের অ্যাডভার্বের সাথে মেলে। অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা এমপিআরটি রুলটার সাথে সবাই পরিচিত। এমপিআরটি, এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, আরতে হচ্ছে রিজন, টিতে হচ্ছে টাইম। অর্থাৎ কিভাবে, কোথায়, কখন এবং রিজন হচ্ছে কেন। ওকে, কিভাবে, কোথায়, কখন, কেন, এই চারটা দ্বারা প্রশ্ন যোগ করে যদি আমরা উত্তর পাই, তাহলে সেটা সাধারণত অধিকরণ কারক হয়। প্রশ্নটা করব কাকে? প্রশ্ন করব অবশ্যই ক্রিয়াপদকে বা ভার্বকে, কারণ আমরা জানি যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। ওকে, এই প্রশ্নটাও কিন্তু হুবহু চলে আসে যে ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ক কারক, নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। তাহলে এখানে ক্রিয়াপদটা কোনটাও, আকাশে চাঁদ উঠেছে, উঠেছে হচ্ছে ক্রিয়াপদ, তাই না? উঠেছে হচ্ছে ক্রিয়াপদ। এখন আপনি প্রশ্ন করেন যে ভাইয়া উঠেছে তো বুঝলাম, কোথায় উঠেছে? কোথায় উঠেছে, এই যে প্লেস, কোথায় উঠেছে? আপনি বললেন ভাইয়া আকাশে উঠেছে। ওকে, আকাশে, তার মানে আকাশ এর সাথে সে, মানে হচ্ছে এ বিভক্তি যুক্ত আছে। আকাশ যেহেতু কোথায় উঠেছে উত্তর, তার মানে অবশ্যই অধিকরণ কারক, তাই না? অধিকরণ কারক এবং এ বিভক্তি যেহেতু, তার মানে তে, এ, অন্তস্থীয়, এগুলো হয় সপ্তমী বিভক্তি। উত্তর হবে অধিকরণে সপ্তমী। যারা দাগিয়েছেন অ্যাবসলিউটলি রাইট। ওকে, তার মানে হচ্ছে এটার অধিকরণ সপ্তমী। এবার সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা। এই যে আমরা ব্যাখ্যা আগের লাইনে পড়ে ফেললাম, এই ব্যাখ্যাটাই আবার আমাদের কাজে লাগছে। আমি আপনাকে বলবো যে কোথায় ব্যথা, আপনি বললেন যে সর্বাঙ্গে ব্যথা, আমি বললাম যে কোথায় ব্যথা, আপনি বললেন দাদা সর্বাঙ্গে ব্যথা। ওকে, কোথায় ব্যথা? সর্বাঙ্গে ব্যথা। তাহলে কোথায়ের প্রশ্নের উত্তর পাচ্ছি। সেম ওয়েতে এটাও কি হবে? এটা হবে অধিকরণ কারক। এখন কথা হচ্ছে সব বিভক্তি কোনটা আছে? সর্বাঙ্গে, তে, এ, অন্তস্থীয়, এ আছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই অধিকরণে সপ্তমী। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। ওকে, এবার চলেন পরে দুইটা কোশ্চেনে যাই। এটা নিয়ে সমস্যা থাকার কথা না। এই যে এটা মজার কাহিনী, গত দিনের মানে ব্যাখ্যা কেন একটা এই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, দেখেন যে আপনি তো হুবহু একটা প্রশ্ন থেকে প্রশ্ন কমন পাবেনই, আবার আপনার যদি ব্যাখ্যাটা প্রপারলি জানা থাকে, আপনি ওই নিয়ম থেকে একাধিক কোশ্চেন সলভ করতে পারবেন। আমি তো গতদিন যখন দেখেছিলাম এই জিনিসটা দেখেছিলাম যে ঝিনুক হতে মুক্তা মেলে। আমরা গতদিন দেখেছিলাম ঝিনুক হতে মুক্তা মেলে, ঝিনুক হতে মুক্তা মেলে, ঝিনুক হতে মুক্তা মেলে, এটা আমরা দেখেছিলাম। ওকে, তা ঝিনুক হতে হচ্ছে কোন কারক, আমরা এটা দেখেছিলাম, তাই না? তার মানে ঝিনুক থেকে মুক্তা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, ঝিনুক থেকে মুক্তা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্তা এবং কর্মের সাথে যদি সময় বা স্থানের মাইনাস সম্পর্ক হয়, তাহলে অপাদান কারক হয়। তাহলে এখানে ঝিনুক থেকে মুক্তা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। আর আমরা গতদিন পড়েছিলাম মাইনাস কোনো কিছুই অপাদান কারক। কি পড়েছিলাম আমরা? মাইনাস কোনো কিছুই অপাদান কারক। যেহেতু ছাদ থেকে মানে আকাশ থেকে বৃষ্টি পড়ে, আমরা দেখেছিলাম আকাশ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, অপাদান কারক। তারপরে আমরা আরো পড়েছিলাম কি কি বলেন তো, যে পাতা থেকে পাতায় শিশির পড়ে, তাহলে প্রথম পাতা থেকে শিশির পড়ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অপাদান কারক। এরকম আমরা অসংখ্য উদাহরণ দিয়েছিলাম যেগুলো হচ্ছে মাইনাস সম্পর্ক ছিল, অপাদান কারক। তাহলে ঝিনুক হতে মুক্তা মেলে, মাইনাস হয়ে যাচ্ছে অপাদান। সব ঝিনুকে মুক্তা মেলে না, তার মানে সব ঝিনুক থেকে যেহেতু মুক্তা মিলছে না, তার মানে মুক্তাটা প্লাস অবস্থায় থেকে যাচ্ছে। আর প্লাস মানে আমরা জানি অধিকরণ কারক, এটা তো হওয়ার কথা অধিকরণ কারক। কিন্তু এই জন্যই ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট, কারণ গতদিন আমি ব্যাখ্যা করেছিলাম আপনাদেরকে কারকে না বোধকের কোনো স্থান নাই।
কারকে না বোধকের কোনো স্থান নাই। যখন আমরা না বোধক দেখব ওইটাকে আমরা হ্যাঁ হিসাবে চিন্তা করব। তার মানে যেহেতু আমরা দেখছি সব ঝিনুকে মুক্তা মেলে না, এখান থেকে আমরা নাটাকে কল্পনা না করে আমরা অস্তিবাচক চিন্তা করব, এটাকে পজিটিভ চিন্তা করব, অ্যাসার্টিভ চিন্তা করব। এই হবে তখন যে সব ঝিনুক থেকে মুক্তা মেলে। যেহেতু ঝিনুক থেকে মুক্তা মিলছে অর্থাৎ মুক্তা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই এটা অপাদান কারক হবে। ওকে, এবং ঝিনুকে কি আছে? এ আছে, তার মানে অবশ্যই অপাদামে সপ্তমী। ক্লিয়ার? এই কনসেপ্টটা মানে এইটুক জায়গা ক্লিয়ার কিনা বলেন, যে কারকে আসলে নেগেটিভের কোনো জায়গা নাই, কারকে আসলে নেগেটিভের কোনো জায়গা নাই। এতটুকু জায়গা ক্লিয়ার হলে সবাই হুম লেখেন, সবাই হুম অথবা ক্লিয়ার যে কোনো একটা লেখেন দেখি, হুম অথবা ক্লিয়ার। একজন টাকা পাঠিয়েছে, 1000 টাকা মেসেজে ভাই লাইভে ভর্তি হলাম, 100 টাকা। একজন লাইভে ভর্তি হয়েছেন, 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন উনি ভুল করে, 999 টাকা করছি যেহেতু। আবার আমাদের এই কথা শুনে আবার মেসেজ দিচ্ছে যে ভাই আমার 100 টাকা ফেরত দেন, আমি তো লাইভ চলাকালীন হচ্ছে ভর্তি হলাম, এখন আবার ফেরত দেওয়া হচ্ছে। এইটুক জায়গা ক্লিয়ার হলে আমাকে একটু লিখেন ক্লিয়ার। আচ্ছা, হুম 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 সবাই ক্লিয়ার লিখেছেন। ওকে, তাহলে মাথায় রাখবেন একটা জিনিস, যে অনেকগুলোই দেখবেন আপনি যে পড়তে গিয়ে আপনার একটু কনফিউশন হবে, কিরে মেঘ হতে বৃষ্টি পড়ে, আবার আপনি কোথাও কোথাও বলবেন যে সব মেঘে বৃষ্টি হয় না। তাহলে হয় না যে হলো, তাহলে তো প্লাস অবস্থায় থাকলে অধিকরণ হওয়ার কথা, তাহলে তো অধিকরণ হচ্ছে না। আলটিমেটলি কি হলো তখন? হ্যাঁ পাঠাই দাও। তাহলে ওই যে না বোধকটা বাদ দিয়ে আমরা হ্যাঁ বোধক ধরে সেটাকে আমরা অপাদান করলাম। এরপর দেখেন এই জিনিসটা খুবই দরকার, খুবই দরকার। একটু আগেই আমি যেটা ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যা থেকে হুবহু আবার আপনারা কমন পাবেন। যে দেখেন বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়। আমি একটু আগেই বলেছি কর্তা বা কর্মের সাথে, কর্তা অথবা কর্ম, এই কর্তা বা কর্মের সাথে সময় বা স্থান, সময় অথবা স্থান, সময় অথবা স্থান যদি প্লাস অবস্থায় থাকে তাহলে সেটা হবে অধিকরণ। যদি প্লাস অবস্থায় থাকে সেটা হবে হচ্ছে অধিকরণ, আর যদি মাইনাস অবস্থায় থাকে সেটা হবে হচ্ছে অপাদান, সেটা হবে হচ্ছে অপাদান, সেটা হবে হচ্ছে অপাদান। তাহলে দেখেন তো এবার, বাড়ি থেকে নদী দেখা যায়। এখন আমি কি নদী দেখার জন্য বাড়ি থেকে বাইরে বের হয়েছি? এটা বলেছি যে বাড়ি থেকে বাইরে গিয়ে নদী দেখা যায় না, বলেছে বাড়ি থেকে নদী দেখা যায়। অর্থাৎ আপনার ধরেন বাড়ি এইটা, বাড়ির এখানে দাঁড়াইছেন আপনি, দাঁড়ানোর পরে দেখলেন এই যে নদী, তার মানে বাড়ির থেকে আপনার সামনে যাওয়া লাগতেছে না, মাইনাস হওয়া লাগতেছে না, বাড়িতে থাকা অবস্থায় অর্থাৎ প্লাস অবস্থায় আপনি নদী দেখতে পাচ্ছেন। তার মানে আমি বাড়ি থেকে নদী দেখতে পাই। ব্যাপারটা এরকম, আমি মানে হচ্ছে সাবজেক্ট আমি, আর নদীটা হচ্ছে স্থান, দুইটার মধ্যে প্লাস, বাড়িটা হচ্ছে স্থান, দুইটার মধ্যে প্লাস সম্পর্ক। আমি বাড়িতে দাঁড়িয়ে আছি মানে প্লাস মাইনাস হয়নি, কিন্তু বাসা থেকে চলে যায় নাই কোথাও। তার মানে যেহেতু প্লাস সম্পর্ক আছে এবং কর্তা এবং কর্মের সাথে সময় বা স্থানের যদি প্লাস সম্পর্ক হয় তাহলে অধিকরণ। বাড়ি থেকে নদী দেখা যায় অবশ্যই এবং অবশ্যই অধিকরণ কারক, এবং হতে থেকে চেয়ে যেহেতু পঞ্চমী বিভক্তি হবে হচ্ছে অধিকরণে পঞ্চমী। কোথায় আছে? এই যে অধিকরণে পঞ্চমী। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? কর্তা এবং কর্মের সাথে সময় এবং স্থানের যদি প্লাস সম্পর্ক হয় অধিকরণ, যদি মাইনাস সম্পর্ক হয় তাহলে হচ্ছে অপাদান। এখানে যেহেতু কর্তা এবং কর্মের সাথে, যেহেতু এখানে আমি কর্তাটা উজ্জ্ব আছে, ওকে, মানে বাড়ি থেকে মানে হচ্ছে বাড়িতে থাকা অবস্থায় প্লাস অবস্থায় নদী দেখতে পাচ্ছে, তার মানে এটা অবশ্যই এবং অবশ্যই অধিকরণ কারক। আমাকে তাহলে বলেন তো যে ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, ওকে। এখানে হচ্ছে এটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ছেলেরা ছাদ থেকে লাফ দেয়, ওকে। 1 এবং 2 দিয়ে আপনারা দ্রুত অ্যান্সার করেন যে কোথায় কি জানি বলে, কোথায় এটা হচ্ছে অপাদান, কোথায় হচ্ছে অধিকরণ। প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য, ছাদ থেকে কোন বাক্যে অপাদান, কোন বাক্যে অধিকরণ? একটু দ্রুত সবাই দেন তো অ্যান্সার দেখি আমি। কনসেপ্ট ক্লিয়ার? মিথি, মনি আপু কনসেপ্ট ক্লিয়ার লিখেছেন। ওকে, আমাদের কেরিয়ার কি এর যখন লাইভ দেখতো মাত্র 19 জন 20 জন, তখন মিথি মনি তখন থেকে আমাদের লাইভ দেখেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা 350 মানুষ একসাথে লাইভ দেখছি। কেরিয়ার কি দিন দিন অনেক স্প্রেড হচ্ছে, আমাদের ক্লাস আপনাদের ভালো লাগছে, এটা চিন্তা করলেই আসলে ভালো লাগে। এবং আপনারা এত পজিটিভলি আমাদেরকে নিয়েছেন, আমাকে, জুয়েল স্যারকে এবং মারুফুল স্যারকে, মানে আমরাও মন থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি। এবং কয়েকদিন দেখেছি কমেন্টগুলো দেখে ভালো লেগেছে, আপনারা বলেছিলেন যে মানে ফ্রি ক্লাসে এত ডেডিকেশন দিয়ে ক্লাস নেওয়া যায়, এটা আসলে চিন্তাই করা যায় না। এবং আমাদের পেইড ব্যাচগুলো আরও বেশি ডেডিকেটেড, আলহামদুলিল্লাহ আমরা সেখানেও চেষ্টা করছি ভালোভাবে করানোর জন্য। কারণ ওকে, হ্যাঁ 9:30 ক্লাস আছে আমার, হ্যাঁ হবে, সমস্যা নেই।
ওকে ওকে ওকে, তাহলে সবাই মোটামুটি ভাবে কমেন্ট করেছেন। নামগুলো একটু করে পড়ি। কমেন্ট যারা করেছেন তারা হচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা কমেন্ট করেছেন। তানজিনা আপু থেকে শুরু হয়েছে, মিম আপু, মরিয়ম আপু, তারপরে হচ্ছে অনামিকা আপু, আইরিন আপু, দেন হচ্ছে হোসনেহারা আপু, রিফাত সুলতানা আপু, রিমা আপু, তানজিলা আপু, শাম্মী আপু, প্রথম নাম্বার অধিকরণ কারক, দ্বিতীয় নাম্বার হচ্ছে অপাদান কারক। ওকে, তার মানে আপনারা মোটামুটি ভাবে কনসেপ্টটাকে ধরতে পেরেছেন। দেখেন যে ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, আমি তো বলিনি যে ছাদ থেকে কোথাও গিয়ে ঘুরে হচ্ছে, এই যে ছেলেরা এখানে, এটা হচ্ছে ছেলে একটা এখান থেকে কি উড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে, তাই না? এখান থেকে ঘুড়ি উড়াচ্ছে। এখন এই ছাদের উপর তো সে প্লাস অবস্থায় আছে, আর প্লাস কোনো সম্পর্ক মানে হচ্ছে অধিকরণ, তার মানে এই প্রথম বাক্যটা অধিকরণ। দ্বিতীয়টা, ছেলেরা ছাদ থেকে লাফ দেয়, ধরেন নিচে একটা পুকুর আছে বা পুষ্কুরনি আছে, এখানে উঠে তারা লাফ দিচ্ছে, তো যখন লাফ দেয় তখন ছেলেটা ছাদ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, ছাদ থেকে মাইনাস হওয়া মানে কি, তখন অপাদান কারক। এক্স্যাক্টলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ঠিক অ্যান্সার করেছেন। ওকে, আমার মনে হয় তাহলে এটার কনসেপ্ট আপনারা ক্লিয়ার। এবার আসেন ডাক্তার ডাকো। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি, সোজা বাংলা কথা আপনারা জানেন যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটা হয় হচ্ছে কর্মকারক, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই তাহলে কর্মকারক হয়। ডাক্তার ডাকো, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো। এই যে ডাক্তার ডাকো, তাহলে কাকের প্রশ্ন দিয়ে অ্যান্সার পেলাম আমরা, ডাকো হচ্ছে ভার্ব, তাহলে কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, তাই না? বা ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার অবশ্যই এবং অবশ্যই কি হবে, কর্মকারক হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাচ্ছি, এখন কর্মকারকে কি হবে বলেন তো? কর্মকারকে ডাক্তার, কই গেল কর্মকারকে শূন্য বিভক্তি, কারণ ডাক্তারটাই হচ্ছে রুট ওয়ার্ড, এখানে ডাক্তারকে বলা হয় নাই। হ্যাঁ, যদি ডাক্তারকে ডাকা হতো তখন হচ্ছে কর্মতে দ্বিতীয় বিভক্তি হয়ে যেত। ওকে, দেশের জন্য সেবা করো, দেশের জন্য সেবা করো, এটা কোন? স্যার সব তো আপুদের নামই বললেন, কেন ভাইয়ারা ক্লাস করে না নাকি? একটা ভাইয়ারও আমি অ্যান্সার দেয়া দেখি নাই আসলে, আমি যতগুলো নাম বললাম শুধুমাত্র এই যে লাস্টে এসে শাহিনুর ইসলাম ভাইয়ের আমি দেখছি, সোহাগ মিয়া দেখছি। আপুরা কেন জানি খুব ফাস্ট, কারক ডিটেকশনে আপুরা অনেক ফাস্ট। প্রথম কয়েকটা সিকোয়েন্সে যতগুলো আমি কমেন্ট পড়ছি সবই আপুদের নাম। আমি জানি না কেন ভাইয়ারা কেন পিছিয়ে থাকবে, আমরা কি মানে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি আপুদের চেয়ে? মনে হয় না, আমার মনে হয় ভাইয়ারা অলরেডি কারক পারে, এই জন্য ক্লাসই করতেছে না। ওকে, তাহলে দেশের জন্য সেবা করো, আমরা জানি যে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই এবং সেটা যদি সত্য ত্যাগ করে হয় তাহলে হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক। কাকে দিয়ে যদি প্রশ্ন করে কোনোটার উত্তর পাওয়া যায় এবং সেটা যদি সত্য ত্যাগ করে হয় তাহলে হয় হচ্ছে সম্প্রদান কারক। তাহলে সেবা করো, কাকে সেবা করো? দেশকে সেবা করো। আমি দেশের জন্য, এটা অন্য বিভক্তি যুক্ত আছে, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কাকে সেবা করো তাহলে দেশকে সেবা করো। ওকে, এখন দেশকে যে সেবা করবো আমরা, সেবা কি শর্ত দিয়ে করবো নাকি সত্য ত্যাগ করবো? সত্য ত্যাগ করে করবো, তার মানে সম্প্রদান কারক। সম্প্রদান কারকের একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলে রাখি, এই জিনিসটা আপনারা অনেকের কাছে অজানা, এটা আপনারা অবশ্যই এবং অবশ্যই আজকের পর থেকে মাথায় রাখবেন। সম্প্রদান কারক নির্ণয়ের টেকনিক দুইটা। টেকনিক 1, আমরা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করব এবং সেটা হবে হচ্ছে সত্য ত্যাগ করে। যদি কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই এবং সত্য ত্যাগ করে হয় তাহলে হবে সম্প্রদান কারক। যেমন হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। কিন্তু কাকে দ্বারা প্রশ্ন করলে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তো আমরা কর্মকারকও পাই। সম্প্রদান কারক এবং কর্মকারকের মধ্যে পার্থক্যই হচ্ছে যে কাকে দ্বারা প্রশ্ন করার পরেও যেটা নিঃসত্ব হবে সেটাই হচ্ছে সম্প্রদান কারক। যেমন আপনি ভিক্ষুককে ভিক্ষা দাও বা হচ্ছে গরিবকে কাপড় দাও, আপনি বললেন গরিবকে কাপড় দাও। আবার আপনি বললেন যে ধোপাকে কাপড় দাও। এখন গরিব কোন কারক, ধোপা কোন কারক? আপনারা বলবেন যে কাকে কাপড় দাও, কাকে দ্বারা প্রশ্ন করলেন উত্তর হলো গরিবকে কাপড় দাও। আবার কাকে কাপড় দাও উত্তর আসলো হচ্ছে ধোপাকে কাপড় দাও। দুইটাই তো কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম। কাকে দ্বারা প্রশ্ন করলে তো সম্প্রদানও হয়, কাকে দ্বারা প্রশ্ন করলে তো কর্মও হয়। তাহলে দেখবো কি, আমরা দেখবো হচ্ছে কোথায় আমরা সত্য ত্যাগ করে দিয়েছি। তাহলে কাকে কাপড় দাও, গরিবকে কাপড় দাও। গরিবকে কাপড় আপনারা সত্য ত্যাগ করে দিয়েছেন, সম্প্রদান কারক। কিন্তু ধোপাকে তো আপনি সত্য ত্যাগ করে কাপড় দেন না, ধোপাকে আপনি দেন কাপড়, সে ধুয়ে আবার টাকার বিনিময়ে আপনাকে ফেরত দেয়। যার কারণে ধোপাকে কাকে দ্বারা প্রশ্ন করার পরেও সত্য ত্যাগ যেহেতু না, সেখানে হবে কর্মকারক। ওকে, এইটা একটা কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হচ্ছে যে কাকে দ্বারা প্রশ্ন করব এবং সত্য ত্যাগ করে দান করতে হবে। কাকে দ্বারা প্রশ্ন করব এবং সত্য ত্যাগ করে দান করতে হবে। আর টেকনিক 2, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে জানি না, এটা আমি ক্লাস করে জেনেছি। সেটা হচ্ছে যে যদি কোনো একটা কাজের উদ্দেশ্যে যাওয়া হয়, ওই কাজটাকে বলা হবে সম্প্রদান কারক এবং কাজ সম্পাদনের যে স্থানটা আছে সেটা হবে অধিকরণ কারক।
যদি কোনো একটা কাজের উদ্দেশ্যে যাওয়া হয় ওই কাজটা হবে সম্প্রদানকারক, আসলে ওই কাজটা হয় নিমিত্তার্থকারক। নিমিত্তার্থ যদি অপশনে দেয়া না থাকে তখন আমরা সম্প্রদান দাগাই। ওকে, তাহলে ওই কাজটা হবে সম্প্রদানকারক এবং যে জায়গাটা যাওয়া হয় সেটা হচ্ছে অধিকরণ কারক। যেমন এক্সাম্পল কি, যেমন এক্সাম্পল হচ্ছে টেকনিক 2, তাহলে কাজের নাম সম্প্রদান আর হচ্ছে স্থানের নাম অধিকরণ। আমি একটা এক্সাম্পল দিই, আপনারা ক্লিয়ার হবেন। আমি বললাম যে এটা মিশাই দিলাম যে চলো নামাজে যাই, চলো নামাজে যাই, নামাজে যাই, চলো নামাজে যাই। এখানে নামাজেটা কোন কারকের উদাহরণ? ওকে, চলো নামাজে যাই। তাহলে দেখেন চলো নামাজে যাই, কোনো একটা কাজকে উদ্দেশ্য করে যাচ্ছি না, যেহেতু উদ্দেশ্য করে যাচ্ছি এটা হবে নিমিত্তার্থ। যদি নিমিত্তার্থ অপশনে না থাকে তখন হবে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। ওকে, কিন্তু আমি যদি বলি যে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই, মসজিদে যাই, চলো মসজিদে যাই। এখন দেখেন মসজিদটা কি একটা স্থান, নামাজের উদ্দেশ্যে কোথায় গেছে? মসজিদে গেছে। তার মানে মসজিদ তখন হয়ে যাবে কোথায় যাই? মসজিদে যাই, অধিকরণ কারক হয়ে যাবে, অধিকরণ কারক। ক্লিয়ার? তার মানে আমরা যদি কোনো উদ্দেশ্যে কোথাও যাই এই উদ্দেশ্যটা হবে হচ্ছে সম্প্রদান কারক আর উদ্দেশ্য সম্পাদনের স্থানটা হবে অধিকরণ কারক। এইটুক জায়গা যদি বুঝে থাকেন চিল্লায় বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এই টেকনিক 2টা অনেকেই আমাদের অজানা, এটা আমি খুব রিসেন্ট জেনেছি এবং আপনাদেরকে বলে রাখলাম। কেন? কারণ এরকম একটা প্রশ্ন এসেছিল কয়েকদিন আগে পরীক্ষায়, যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল, পরবর্তীতে সুন্দর ব্যাখ্যা দেখতে পেরেছিলাম আমরা আর কি। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন, কথা বলেন। যার ঠিক যত বড় সে তত ভালো বুঝতে পেরেছেন, যার ঠিক যত বড় সে তত ভালো বুঝতে পেরেছেন। মসজিদে অধিকরণ, রোকসানা আপু ছোট্ট করে ঠিক লিখেছেন, তার মানে রোকসানা আপুর বোঝাটা একটু কম মনে হয়। রিমা আপু হচ্ছে ছোট্ট করে বুঝেছেন। তারপরে হচ্ছে মানিকুল ইসলাম ভাই ঠিক ঠিক লিখেছেন, মানে মানিকুল ইসলাম ভাই। শান্তান আপু ঠিক, ওকে। আবার রিফাত আপু টিকটিকির মতো ঠিক ঠিক করেছেন। চলো মসজিদে যাই অধিকরণ কারক, এক্স্যাক্টলি ইভা আপু। এরপরে হচ্ছে সোহাগ মিয়া ভাই লিখেছেন ঠিক 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 3বার লিখেছেন হচ্ছে আমাদের খায়রুল ভাই। ওকে, ঠিক 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 একদম ঠিক। না, এটা ছিল চুপ 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 একদম চুপ, কথা বলো না তুমি আমি এইখানে কেউ জানে না। ওকে, সবাই এবার বড় করে ঠিক লেখা শুরু করেছেন। শারমিরাপুর ঠিকটা পছন্দ হয়েছে আমার। ওকে, তাহলে এবার আপনারা বলেন তো আমাকে যে এই বাক্যটা এসেছিল, হ্যাঁ, যে বেলা যে পড়ে এলো জলকে চল, সই বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে চল। এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসছে এবং জলকে নিচে দাগ দিয়ে বলছে যে এই জলকে কোন কারক, এই জলকে কোন কারক। নওরিন আপু ঠিক অনেক বড়, থ্যাংক ইউ নওরিন আপু। হ্যাঁ, নওরিন আপু আবার বড় করে ঠিক লিখেছেন। নওরিন আপু ঠিকগুলো অনেক বড় বড়। বলেন এই যে এই বাক্য যে বেলা যে পড়ে এলো জলকে চল, এই জলকে কোন কারক? আপনারা লিখতে থাকেন, আমি একটু বলে দেই। আজিম ভাই ফাঁকিবাজি ঠিক লিখেছেন। সাজন ভাই লিখেছেন সুন্দর করে ঠিক। ওকে, তাহলে বেলা যে চলে এলো জলকে চল। আচ্ছা, জলকে চল মানে কি? এখন আপনার ওই যে ধরেন দুই বান্ধবী দেখা হয়েছে, দুই বান্ধবী হচ্ছে অনেকক্ষণ বিকেলবেলা পানি আনতে গেছে, আসলে পানি আনতে গিয়ে অনেকক্ষণ মানে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছে। হ্যাঁ, গল্প করে দেখতেছে যে আল্লাহ একদম তো শেষ বেলা, একদম বেলা ডুবে যাচ্ছে, আমরা এখনো পানি আনতে যাই নাই, তো জলকে চল মানে হচ্ছে চল জল আনতে যাই। তো তখন একজন আরেকজনকে বললো সই বেলা যে পড়ে এলো জলকে চল, মানে হচ্ছে সই বেলা তো শেষ হয়ে গেল, চল জল নিয়ে আসি। জলকে চল মানে কি? জল আনতে যাই চল। তার মানে কোনো একটা উদ্দেশ্যে যাওয়া, তার মানে কোনো একটা উদ্দেশ্যে যাওয়া মানে আমি একটু আগে বলেছিলাম যে উদ্দেশ্যে যাওয়া মানেই হচ্ছে কি, সেটা হবে হচ্ছে সম্প্রদান কারক। নিমিত্তার্থ কারক যদি না থাকে তাহলে সম্প্রদান কারক। অবশ্যই এবং অবশ্যই জলকে চল এখানে সম্প্রদান কারকের এক্সাম্পল হবে। যে সই বেলা যে চলে এলো জলকে চল মানে জল আনতে চল, কোনো একটা উদ্দেশ্যে যাচ্ছে, উদ্দেশ্য সম্প্রদান কারক। কিন্তু যদি বলা হলো বেলা যে চলে এলো সই নদীতে চল, নদীতে চল, নদীতে চল, তখন এটা হবে হয়ে যাবে হচ্ছে কি অধিকরণ কারক। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের নিমিত্তার্থ এবং অধিকরণ কারক। দেশের জন্য সেবা করো একটা কনসেপ্ট থেকে অনেকগুলো জিনিস আলোচনা করার চেষ্টা করলাম, পরবর্তীতে আপনি এটা দেখবেন যে মিলে যাবে। এই যে কলসটি কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ কোন কারকে? কোন বিভক্তি? কানায় কানায়। আর হচ্ছে এখানে দেয়া আছে গুণহীনে ত্যাগ করো, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন বিভক্তি? গুণহীনে ত্যাগ করো। এখানে আসলে গুণহীনের নিচে দাগ হবে, গুণহীনে ত্যাগ করো, গুণহীন কোন বিভক্তি? ওকে, এই দুইটা কোন কারকে কোন বিভক্তি। চলেন এই দুইটা আমরা একটু
দেখে নেই। হ্যাঁ, সম্প্রদান কারক সবাই উত্তর করছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন, কলসটি কানায় কানায় পূর্ণ। এই যে অধিকরণ কারক কিভাবে পূর্ণ, আপনারা একটু আগে এমপিআরটি রুলস পড়েছিলাম, এমপিআরটি, ম্যানার, প্লেস, রিজন, টাইম, কিভাবে, কোথায়, কেন, কখন। তাহলে কলসটি কানায় কানায় পূর্ণ, আপনি বললেন যে কিভাবে পূর্ণ, উত্তর আসলো কানায় কানায় পূর্ণ, বুঝতেই পারলাম এটা হচ্ছে অধিকরণ কারক। এই সম্পর্কে কোনো আমাদের কনফিউশন নাই, তাই না? এখন কথা হচ্ছে যে এখানে তো অধিকরণ কারকেরই অনেক কিছু রয়েছে, তার মানে অপাদান হবে না, এটা 100% শিওর অপাদান হবে না। এখন অধিকরণের মধ্যে আমরা জানি অধিকরণ কারক 3 প্রকার, তাই না? একটা হচ্ছে কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। কালাধিকরণ মানে হচ্ছে যে কোনো কাল, শীতকালে আমার প্রেম প্রেম ভাব পায়, বসন্তে কোকিল ডাকে, এগুলো কালাধিকরণ। আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। আধারাধিকরণ আবার 3 প্রকার আছে, কোন একটা স্থান বিশেষক মানে বিশেষক যে অধিকরণগুলো রয়েছে, অর্থাৎ ঐদেশিক, অভিভাবক এবং বৈষয়িক, এগুলাতে না যাই, পরে যাব। এবং ভাবাধিকরণ, এই ভাবাধিকরণ কি জিনিস, কোনো একটা কাজের ভাব বোঝাবে। ওকে, মানে কাজ না বুঝিয়ে হুবহু বলতে ওইটাকে স্পেশালি ভাবে কি করবে, ওইটাকে একটু মডিফাই করার চেষ্টা করবে, ওইটাকে বিশেষায়িত করার চেষ্টা করবে, একটা ভাব বোঝাবে। দুই ধরনের ভাবাধিকরণ হয়। একটা ভাবাধিকরণ হচ্ছে প্লাস মাইনাস সম্পর্ক থাকে, প্লাস মাইনাস সম্পর্ক থাকে, অর্থাৎ সূর্য উঠলে আধার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, তার মানে সূর্য উঠেছে প্লাস এই জন্য আধার দূরীভূত হয়েছে, আধার মাইনাস হয়ে গেছে, ভাবাধিকরণ। তারপর হচ্ছে কান্না করেছেন এই জন্য শোক কমেছে, এটা একটা ভাবাধিকরণ। আর আরেক ধরনের ভাবাধিকরণ কি হয়, যে যেটাকে হচ্ছে ইয়ের ভাব বোঝায়, একটা জিনিসের বিশেষায়ন করে, একটা জিনিসকে অতিরিক্ত রঞ্জন করে। যেমন হচ্ছে দেখেন, মানে একটা পুরো জিনিসটা এক্সাক্ট না বুঝে একটা ভাব বোঝায়। যেমন দেখেন, কলসটি কানায় কানায় পূর্ণ, কলসটি কিভাবে পূর্ণ, কানায় কানায় পূর্ণ, মানে একদম চুই চুই পানি, মানে একটা ভাব বোঝাচ্ছে, তাই না? একদম একটা ভাব, মানে একদম জিনিসটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝানোর জন্য একটা ভাবের উদয় হয় যেখানে, সেগুলো হচ্ছে ভাবাধিকরণ। কয়েকটা উদাহরণ আছে, মুখস্থ করে ফেলবেন, এত ডিটেইলে না যাই আর। তাহলে কলসটি কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ কিভাবে পূর্ণ, কানায় কানায়। কানায় কানায় যেহেতু কোনো স্থান নাই, স্থানাধিকরণ হবে না, কোনো একটা কালাধিকরণ, কোনো কাল তো না, এটা মানে শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল, কোনো সময় তো বোঝায় নাই, তার মানে সময় হবে না। আর হচ্ছে ভাবাধিকরণ বাকি থাকলো, তার মানে এটা হচ্ছে ভাবাধিকরণের এক্সাম্পল। তাহলে ভাবাধিকরণ দুইভাবে আমরা চিনতে পারি। এরপর হচ্ছে গুণহীনে ত্যাগ করো, গুণহীনে ত্যাগ করো। আপনি প্রশ্ন করেন, ত্যাগ করো হচ্ছে এখানে ভাব, ত্যাগ করো হচ্ছে ভার্ব। এখন আপনি বলেন কাকে ত্যাগ করো, কাকে ত্যাগ করো, উত্তর আসবে গুণহীনে ত্যাগ করো। তার মানে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কিসের বলেন তো, অবশ্যই এবং অবশ্যই কর্মকারকের উদাহরণ পাওয়া যায়। এবং গুণহীনে যেহেতু এ আছে, তার মানে কর্মে সপ্তমী, তার মানে কর্মে সপ্তমী। ওকে, ক্লিয়ার? ওকে 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 ওকে, সবাই বুঝতে পেরেছেন মোটামুটি ভাবে। চলেন আমরা পরের প্রশ্নে যাই, যে এমন ছেলে আর দেখিনি, এমন ছেলে আর দেখিনি, এমন ছেলে আর দেখিনি। সহজ করে যদি দেই, এমন ছেলে আগে, আচ্ছা আমি যদি একটা যুক্ত করে দিই তাহলে আরো ক্লিয়ার হবেন, যে আমি এমন ছেলে আর দেখিনি, এটা কোন কারক? আর বজ্রে তোমার বাজে বাঁশি, এটা কোন কারক? আমি এমন ছেলে আর দেখিনি, বজ্রে তোমার বাজে বাঁশি। চলেন দুইটাই শেষ করে দেই, কারণ আমার একটু ক্লাস আছে আবার। এমন ছেলে আর দেখিনি, কাকে আর দেখিনি, এমন ছেলেকে আর দেখিনি, কাকে দেখিনি, এমন ছেলে আর দেখিনি। আমি তো এখানে যদি আমি থাকতো, উজ্জ্ব আছে, তাহলে ওটা কর্তা হইতো, তার মানে কর্ম, অবশ্যই কর্ম, কর্ম, কর্মে শূন্য। এরপর দেখি, বজ্রে তোমার বাজে বাঁশি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কোথায় বাঁশি বাজে, উত্তর হবে বজ্রে, তার মানে বজ্রে অধিকরণ কারক। কিন্তু এই জায়গাটা আসলে কবিতার লাইন, এই জন্য এটার একটা হিডেন মিনিং আছে। ওকে, এই বজ্রে তোমার বাজে বাঁশি মানে হচ্ছে বজ্রে বাজে বাঁশি, ওকে, অথবা বজ্রে তোমার বাজি বাঁশি বলতে কি বোঝায়, এই বজ্র, বজ্র মানে হচ্ছে বজ্রপাত, ওকে, বজ্র মানে হচ্ছে বজ্রপাত। আর এই বজ্রপাতটার যে সাউন্ডটা, সেটা বাঁশির মতো, ওকে, সেটা বাঁশির সাউন্ডের সাথে তুলনা করেছে। তার মানে বজ্র থেকে যে বাঁশির সাউন্ড, বজ্র থেকে যে বাঁশির সাউন্ড, সেটাকে বোঝানো হয়েছে, বজ্র থেকে যে বাঁশির সাউন্ড, সেটাকে বোঝানো হয়েছে। আর আমরা জানি কোনো ঘটনার উৎপত্তি স্থান সবসময় অপাদান কারক হয়, বজ্র থেকে বাঁশির সাউন্ড। আর আমরা অন্যভাবেও যদি চিন্তা করি, যে বজ্র থেকে বাঁশির সাউন্ড আসতেছে, বজ্র থেকে তোমার বাঁশির সাউন্ড আসতেছে, বজ্র থেকে বাঁশির সাউন্ড হচ্ছে, বজ্র থেকে বাঁশির সাউন্ড হচ্ছে, তার মানে বজ্র মাইনাস হয়ে বাঁশি হচ্ছে, বজ্র মাইনাস, বজ্রের সাউন্ডটা মাইনাস হয়ে বাঁশি হচ্ছে, তার মানে অপাদান কারক। এই জন্য বজ্রে তোমার বাজে বাঁশি, এটা হচ্ছে অপাদানে সপ্তমী হয়ে যাবে। এই জায়গাটা অনেকের কনফিউশন থাকতে পারে, আপনি হয়তো বা এইভাবে প্রশ্ন করতে পারেন যে কোথায় বাজে, বজ্রে বাজে, তার মানে কোথায় দিয়ে প্রশ্ন করে অধিকরণ কারক। কিন্তু এটা যেহেতু একটা কবিতার নাম, লাইন, এটার একটা মানে হিডেন মিনিং আছে, হিডেন মিনিং থেকেই আসলে এই জিনিসটাকে আমাদের পড়তে হবে। কারকের ক্ষেত্রে কিছু কিছু বাক্য বোঝা যায় না, এগুলো যতটুকু পারবেন বোঝার একটু ট্রাই করবেন, ভেঙে না পারলে ঠাডা মুখস্থ, শেষ। ওকে,
হ্যাঁ ওকে, বুলবুলিতে ধান খেয়েছে, সবাই আমরা জানি যে ভার্বের কাজ যে করে সেই হচ্ছে কর্তা। ধান খেয়েছে, ধান খাওয়ার কাজ কে করছে? বুলবুলি নিজে করছে, তার মানে কর্তৃকারক। তে এ অন্তস্থীয় আছে, তার মানে সপ্তমী, তার মানে কর্তৃকারকে সপ্তমী। কান্নায় শোক কমে, একটু আগেই আমি বলেছিলাম ভাবাধিকরণে প্লাস মাইনাসের ব্যাপার থাকে একসাথে, ভাবাধিকরণে প্লাস মাইনাসের একসাথে ব্যাপার থাকে। দেখেন কান্নায় শোক করে, কান্না করছেন এই জন্য শোক কমে গেছে, শোক মন্দীভূত হয়ে গেছে, কান্না করছেন এই জন্য শোক মন্দীভূত হয়ে গেছে, প্লাস মাইনাস, তার মানে এটা অবশ্যই এবং অবশ্যই ভাবাধিকরণ। এখানে অধিকরণের প্রকারভেদ দেয় নাই, সিম্পলি অধিকরণ কারক দিয়েছে, এই জন্য আমরা উত্তর দেব হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার? ওকে, শেষ সোনার বাংলাদেশ। তাহলে আমাকে বলেন যতটুকু আমি আলোচনা করলাম একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা এবং কেমন লাগলো আজকের আমার ক্লাস, এটা বলেন একটু। কতটুকু বুঝেছেন এবং আমার ক্লাস কেমন লাগলো আপনাদের, এটা একটু সুন্দর করে কমেন্ট করে লেখেন, মনের মাধুরী মিশিয়ে একটু আমাকে চিঠি লেখেন সবাই, আমি লাস্ট অবস্থায় পড়তে চাই। আর যারা ক্লাস চলা অবস্থায় ভর্তি হবেন আমাদের পেইড ব্যাচে, 14 তারিখ থেকে ক্লাস শুরু, তারা কিন্তু 100 টাকা ছাড় পাচ্ছেন। 17 তারিখ থেকে ক্লাস শুরু, তারা কিন্তু 100 টাকা ছাড় পাচ্ছেন, তারা মাত্র 900 টাকায় আজকে ভর্তি হতে পারবেন। আর 900 টাকায় আপনারা যে এলিমেন্টসগুলো পাচ্ছেন, 65 প্লাস লাইভ ক্লাস, 3টা বইয়ের হার্ড কপি আপনার ঠিকানায় পৌঁছে যাবে, আমার জব সলিউশনের পিডিএফ, প্রশ্ন ব্যাংক, এই যে এইভাবে সাজানো যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা একদম টপিক ওয়াইজ সাজানো ব্যাখ্যা সহ এই প্রশ্ন ব্যাংকটার পিডিএফ পেয়ে যাবেন আপনারা। ওকে, আপনি একটু ক্লিয়ার আমাকে কমেন্ট করে জানান যে আজকের ক্লাস কেমন লাগলো, সুন্দর করে একটু লেখেন। নোবেল ভাই লিখেছেন, নোবেল ভাইয়ের নামটা দেখলেই তো ভয় লাগে, আমাদের নোবেল যা শুরু করছে না, একদম ক্লিয়ার ভাইয়া। ওকে, হাবিব আপু লিখেছেন ভালো, এত শর্টকাট কেন? নয়ন ইসলাম সম্ভবত হবে, নয়ন ইসলাম ভাই লিখেছেন যে ভালো লেগেছে ভাইয়া। ওকে, ওমর ফারুক ভাই ভালো, শুধু ভালো কমেন্ট পড়বো না আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সুলতানা আপু লিখেছেন। এরপরে আরবি ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আপনার ক্লাস ভালোই লাগে। আচ্ছা শিরিন আপু, খুব দুর্বল মনে হলো, আপনার ক্লাস ভালোই লাগে, অসাধারণ ক্লাস। মানিকুল ইসলাম ভাই লিখেছেন। তারপরে আমাদের হচ্ছে মন্ডল আনসার ভাই লিখেছেন খুব ভালো। রিফাত সুলতানা আপু লিখেছেন জোস ক্লাস। ওকে, ফারিয়া আপু খুব ভালো হয়েছে, অসাধারণ ক্লাস হয়েছে লিখেছেন। ভুইয়া ভাই জব আইডি অনেক ভালো লিখেছেন। তারপর অনেক অনেক সুন্দর লিখেছেন মৌসুমী আপু। রিমা আপু লিখেছেন অসাধারণ। সাদ্দাম ভাই লিখেছেন খুব ভালো বুঝেছি। ওকে, শারমিন সুলতানা অসাধারণ, এক্সেলেন্ট ক্লাস ভাইয়া। রিমা আপু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে ভাইয়া। স্যার টুপি দিয়ে আপনাকে আরো ভালো লাগে, কালকে আমি টুপি ছাড়া ক্লাস নেব না। ওকে, এরপরে হচ্ছে জাস্ট ওয়াও আপনার ক্লাস অল টাইম। আমি ভাইয়া না আপু। আচ্ছা মারুফ আপনার সম্ভবত অন্য কারো আইডি দিয়ে ক্লাস করছেন। ওকে, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। আপনার ক্লাস আর বেশি সময় দেন, আরো বেশি সময় দেন, আর আপনার বোর হন না আমার ক্লাসে, বাহ ভালো তো। তারপরে তোমার ছায়া ভাই, এগুলো কি আইডি চালানো এখনো 2025 এসে। ছায়াবিথি আপু হচ্ছে ভালো ক্লাস। ওকে, সাবিনা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। মুস্তাকিম ভাই হচ্ছে অসাধারণ। রুকাইয়া আপু অনেক সুন্দর করে বোঝান আপনি ভাইয়া, থ্যাংক ইউ। ভালোবাসার ক্লাস হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। প্রিয়া আপু থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ভাইয়া, অত্যন্ত সুন্দরভাবে কারক ও বিভক্তি বুঝিয়ে দিলেন। ইতি সাজন চন্দ্র, ও সুন্দর একটা চিঠি লিখেছেন সাজন ভাই, থ্যাংক ইউ। ভোরের লাবণ্য, আমার কমেন্ট পড়া হয় না, এবার পড়েছি। ভোরের লাবণ্য। সুইলি খাতুন, কিভাবে টাকা পেইড করব? এই যে পেজের মধ্যে আপনি ক্লাস করছেন কেরিয়ার কি মেসেজ অপশনে গিয়ে আপনি মেসেজ করেন, আপনাকে প্রসেস জানাই দেওয়া হবে। আপনার জব সলিউশনটা কি বাজারে পাওয়া যাবে? হ্যাঁ বাজারে পাওয়া যাবে। আমার প্রাইমারি জব সলিউশনটা বা প্রশ্ন ব্যাংকটা এই সপ্তাহে হবে, সামনের সপ্তাহে আসবে। আর আমার প্রিসাইজটা হচ্ছে ডিসেম্বরে আসবে। খুব ভালো, বাট টুপি ছাড়া আপনাকে ভালো লাগে না। আচ্ছা ভাই, পরবো টুপি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, আপনার ক্লাস অনেক ভালো লাগে। ওকে, এটুকু ভালো লাগেনি ভাই, একটুও ভালো লাগে নাই ভাইয়া। এরা আল্লাহ মানিলা জাহান আপু, সত্যি কি আমার বিশ্বাস হয় না, কারণ আমার নিজের তো একটা কনফিডেন্স আছেই যে আমি এত কষ্ট করে করছি। অনেক অনেক ভালো লাগলো, অসাধারণ। ইউটিউব পেজের নাম, আমার ইউটিউবের নাম হচ্ছে বিসিএস জার্নি উইথ দীপ্ত। ভাইয়া ক্লাস আর একটু বড় করবেন। আচ্ছা চেষ্টা করব। ওকে ওকে ওকে, প্রিয় স্যার আগামীকাল অবশ্যই টুপি পরে আসবেন। আজকে ক্লাস অনেক ভালো লাগলো। ইতি আপনার ছাত্রী সুলতানা, রংপুর থেকে। আচ্ছা সুলতানা আপু থ্যাংক ইউ, মোটামুটি পারতাম, কিছু জিনিস পারতাম না, ক্লিয়ার হলো। আচ্ছা ওকে 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 ভাইয়া, কি যে সুন্দর করে কথা বলেন আপনি, খুব সুন্দর। আরে আল্লাহ, এগুলা পড়বো না, লজ্জা লাগে। আপনার কথা অনেক সুন্দর। রিমা আপু থ্যাংক ইউ। ভাই আপনাকে টুপি ছাড়াও ভালো লাগে, একমাত্র নোবেল ভাই আমাকে টুপি ছাড়া দেখতে পছন্দ করে, আর বাকি আপনারা সবাই আমাকে টুপি পরান। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা ভর্তি হওয়ার তারা ভর্তি হয়ে যান, পেইড ব্যাচে ইনশাল্লাহ সেরা ক্লাসগুলোই হবে। আর কোশ্চেন সলভিং ক্লাস তো চলছেই ইনশাল্লাহ। আর কোশ্চেন সলভিং এর পাশাপাশি আপনারা যদি পেইড ব্যাচের থ্রুতে ক্লাসগুলোকে বা টপিকগুলোকে একটু ক্লিয়ার করে নেন, তারপরে যদি কোশ্চেন সলভগুলো করেন, আপনার জন্য দেখবেন যে এটা আরো বেশি বেনিফিশিয়ারি হচ্ছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের কেরিয়ার কি এর জন্য দোয়া করবেন। হোপফুলি আমরা আপনাদেরকে আরো অনেক ভালো কিছু দেবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।